ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে তোমার ছেলে, এজন্যই তো বিয়ে শাদী করতে চায় না বড় মামি। দিজার কথায় ফরসাদ শক্ত মুখে ওর দিকে তাকিয়ে বলল, আরে মূর্খ, ওইটা বেকা না বাঁকা হবে। বাই দ্য ওয়ে, তোর মতো এত ফালতু সময় আমার হাতে কোথায় দিজা? আপাতত আমি যতদিন আছি নিজের বাপের বাড়ি গিয়ে থাক। হ্যাঁ, ফারহানা বেগম ছেলের দিকে তাকিয়ে হাসলেন একটু। তুই চটে যাইতেছিস কেন? দিজা কি সত্যি বলতেছে বাপ? আমার বিশ্বাস তোর মতো পাঁচশো ছেলেরে দিয়া ওসব হইতো নাই জনমেও। ফরসাদ নিরস মুখে বলল, আম্মা, আপনাদের মতো সারাদিন এসব সস্তা ভাবনা নিয়ে পড়ে থাকার জীবন না আমার। আপনাদের এই ভাঙা রেডিওর ফ্যাচফ্যাচানের জন্য দু একদিন ছুটে পেলেও বাড়িতে আসতে ইচ্ছা করে না। দিজা চেয়ে আছে ফরজাদের বিরক্তি মাখা মুখটার দিকে। ওভাবেই একটু ভেঙচি কাটলো, যদিও ফরজাদ দেখলো না তা। ফারহানা বেগম অস্পষ্ট চিত্তে বললেন, তার মানে তুই বুঝাইতেছিস আমরা কোনো কাজ করি না, শুধু উল্টাপাল্টা ভাবনা ভাবি? ফরজাদ সেদ্ধ ডিমের কুসুমটা ছাড়িয়ে রেখে সাদা অংশটা মুখে পুরে নিল। তা গিলে পানির গ্লাস এগিয়ে নিতে নিতে বলল, এক্স্যাক্টলি। এই তো ছিল আমার কপালে, বউ না আসতেই মা অপদার্থ হয়ে গেছে। হায় হায়। ফরজাদ বিরক্ত হয়ে উঠল। কি সমস্যা আম্মা? এই জন্যই সকাল সকাল টেনে তুলে আনলেন নাকি? নাকে কাদার জন্য? ফারহানা বেগম অবাক হওয়ার ভান করলেন। তুই ফিরে আয় তো বাপ, তোর আর সরকারের ফরমাইশ খাটা লাগতো না। এমনিতেই ছোটবেলা থেকে রসকস নাই তোর ভিতরে, আরো কঠোর হয়ে যাইতেছিস দিনকে দিন। ফরজাদ উঠে দাঁড়িয়ে বলল, আহা, সকাল সকাল কি শুরু করলেন? যান নিজের কাজে যান। আমার নিজের জ্ঞান আছে নিজের জীবন নিয়ে ভাবার। তাই বলে তোর বিয়ে নিয়ে ভাবার হক নাই আমাদের? আছে, তবে আপাতত এখন না। একই কথা বলতে বলতে কত পরিমাণ ক্যালোরি লস করে ফেলেছি, তবুও তা মগজে ঢোকে নাই আপনাদের। ফারজাদ, তুই একটা জাতা হয়ে ফিরছিস এবার। ফরজাদ কফির মগটা হাতে উঠিয়ে নিয়ে চলে গেল বাড়ির পেছনের খোলা জায়গাটাতে। দিজা পেছন পেছন উঠে যায়। ফরজাদ গিয়ে দাঁড়ালো ফিটির ওপর। রাস্তার ওপারে মাঠ, কুয়াশায় ঢেকে আছে মাঠের প্রান্তর। কদিন আগেই ধান কাটা হয়েছে, খুব শীঘ্রই সরিষার বীজ ছিটানো হবে হয়তো। এসবের টানেই ফরজাদ গ্রামে আসে কয়েকদিন ছুটি পেলেই। ঢাকার যান্ত্রিক শহরটা বড্ড প্রাণহীন লাগে তার কাছে। একটা জ্যাকেট নিয়ে তো আমার রুম থেকে। দিজা নিঃশব্দে এসে পেছনে দাঁড়িয়েছে, অথচ তা ফরজাদ টের পাওয়ায় ভ্রুটা কুঁচকে ফেলল দিজা। এজন্যই বোধহয় পুলিশ প্রশাসনের লোক। শরীরের চারিদিকে চোখ, মনে মনে আওড়াতে লাগলো। ভিতরে গেল দিজা, ফিরে এলো একটা চাদর হাতে। দিজারই চাদর, সেটা এগিয়ে দিয়ে বলল, তোমার সব কাপড় তো লাগেজে ভরা, এটা দিয়েই চালাও। ফরসাদ কিছু বলল না, চাদরটা গায়ে জড়িয়ে নিল। সকাল 7টার মতো বাজে। বাড়ির কর্তা তো সেই ভোর সকালবেলা বেরিয়ে গেছে, তবে বাকি সদস্যরা ঘুমে কাত। ফরজাদের অভ্যাসবশত সে উঠে ল্যাপটপে বসেছিল। ফারহানা এসে টেনে নিয়ে গেছে নাস্তার জন্য। দিজা শীত লেগে মুখ দিয়ে অদ্ভুত আওয়াজ করছে আর হাতের সঙ্গে হাত ঘষছে। ফরজাদ একবার তাকালো, বলল, এত সকালে উঠেছিস কেন? যা ঘরে গিয়ে ঘুমা। আম শিওর সারা রাত ঘুমাসনি। সূর্য উঠলে উঠিস, যা। হুম, প্রতিদিন তো বাড়ি থাকলে উঠতে বহুত বেলা হয়, আজ যখন সকালে ওঠার সুযোগ পেয়েছি ভালোই লাগছে। ফরজাদ জিজ্ঞেস করলো, পড়ালেখা কেমন চলছে? নাকি ফাঁকিটাকে দিস? আগে দিতাম নাকি? মানুষ ছোটবেলায় সবাই পড়ালেখায় ভালো থাকে, পড়ালেখা তো নষ্ট হয় বয়স বাড়ার সাথে সাথে। তা কেন? এখনো পড়ালেখার প্রতি মনোযোগ সরেনি, তবে সময় হলে বুঝবি জীবনটা টুইস্টেড। যখন তখন পল্টি খায়, সব উলট পালট হয়ে যায়। এখন বুঝবি না এসব। তোমার আমাকে এখনো ছোট মনে হয়? ইন্টারমিডিয়েট শেষ করব কদিন পর। তো কি বুড়ি হয়ে গেছিস? ফরজাদ একটু এগিয়ে গেল ডান দিকে। বাড়ির সীমানা ঘেঁষে বাঁশের চ্যাগারের প্রাচীর, তার মাঝে নানান ফল ও কাঠের গাছপালা, নিচে শিশির ভেজা ঘাস। দিজাকে বলল, একটা চেয়ার নিয়ে আসতে পারবি? দিজা মুখ ফোলায়। বড় মামি একটুও ভুল বলেনি, তুমি একদম পাথরে হয়ে গেছো ফারজাদ। ফরজাদ চোখ ফিরিয়ে তাকালো, সঙ্গে সঙ্গে দিজা বলে ওঠে, ভাই। একটু অপ্রস্তুত দেখায় দিজাকে।
এই এক সমস্যা তার, তার কথার ব্যালেন্স নেই। ভদ্র ভাষা বলতে বলতে আঞ্চলিকে চলে যায়, আর ফারজাদকে ভাই বলতে পারে না, সাথে আপনি তুমি সম্বোধনে গুলিয়ে ফেলে। ফারজাদ মৃদু হেসে ফেলল দিজার দিকে তাকিয়ে। দিজা পুলকিত হয়ে ওঠে। ওই গোমরা মুখটা হেসেছে। সে নিজেও উজ্জ্বল এক হাসি দিয়ে বলল, স্বার্থপর, একটা চেয়ারের কথা বলছো, আমি বসবো না নাকি আমায় বসতে বারণ করে দিলে ইনডাইরেক্টলি? ফারজাদ এত স্পষ্ট উচ্চারণ করে বলল, আচ্ছা বসবি তুইও। এবার অপ্রয়োজনীয় কথা খরচ না করে দুটো চেয়ার আন, যা। চেয়ার এনে দিলে ফারজাদ বসলো। নিজের চেয়ার টেনে নিয়ে দিজা বসতে যাবে, তখনই ফারজাদ আবার বলে, আমার ল্যাপটপ আর একটা টুল দে তো এখানে, দিজা। দিজা সে কথায় পাত্তা না দিয়ে আরাম করে বসে তেরামি করে বলল, আর এক আনার কথাও শুনতে পারতাম না আমি আপনার। বহুত খাটিয়েছেন সকাল থেকে। ফারজাদ ভ্রু কুচকে তাকায়। এই, তোর সাথে দেখা হয়েছে 10 মিনিটের মতো হবে, আর বহুতক্ষণ কখন খাটালাম? বড় ভাই আমি তোর, হ্যাঁ, সিনিয়রদের কথা শুনতে হয় জানিস না? নাকি কলেজে র্যাগিং ট্যাগিং খাসনি এখনো? সে যাই হোক, কথাটা কেন জানি শুনতে মোটেই ভালো লাগলো না দিজার। কেন লাগলো না সে জানে না, কেবল উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ভাই না তুমি, সরি, আপনি আপনি আমার শিক্ষক। দিজা চলে যায় বাড়ির ভেতরে। বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পরেও দিজা ফিরল না আর। ফারজাদ বিরক্ত হয়ে ডাকলো মাকে। আম্মা, আম্মা, আমার ল্যাপটপটা পাঠান তো কাউকে দিয়ে। অতঃপর মনে পড়ল তার আরো একটা জিনিস দরকার এখন, যার কাউকে দিয়ে আনানো না। ফারজাদ উঠে গেল ভিতরে। নিজের রুমে গিয়ে পড়ার টেবিলের ড্রয়ার খুলে সিগারেটের প্যাকেটটা নিয়ে লাইটার খুঁজলো। না পেয়ে বিরক্ত হয়ে বেরিয়ে এলো রুম থেকে। রান্নাঘরে সিলিন্ডার গ্যাসে রান্না বসিয়েছে ফারহানা বেগম ও আফসানা বেগম। ফারজাদকে দেখেই আফসানা মাথায় ঘোমটা তুলে দিলেন। হাজার হোক ভাসুরের ছেলে, মিষ্টি হেসে বললেন, রাতে আইলা, দেখা তো করলা না। ফারজাদ বলল, অভিযোগগুলো সব বস্তা বেঁধে রাখো বড় মা, এসেছি প্রায় মাঝরাতে, খাওয়ার টেবিলে কথা হবে। আম্মা, দিয়া সলাই দিন তো। ফারহানা বেগম চোখ গরম করে তাকালেন। তোর বাপ আসুক বলবো আমি, সকাল সকাল ধোয়া উড়াবা তুমি, বজ্জাত ছেলে। ফারজাদের মুখের বিরক্তি। সে আব্বু আসুক, আসলে বলবেন না হয়, এখন দিয়া সলাই দিন। ফারজাদ চলে যায় বাড়ির পেছনে। এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় গরম গরম সিগারেট জমবে খুব। পেছনে ফারহানা বেগম গোমরা মুখে চেয়ে রইলেন। এ কি ধরনের ছেলে জন্মেছে তার ঘরে, যার কোনো ধরনই নেই? এই গ্রাম কেন, 10 গ্রামেও এমন একটা গোমরা মুখ নেই বোধ হয়। ফারজাদ সিগারেট ধরিয়ে বাঁ হাতের আঙুলের ভাঁজে চেপে ধরে ডান হাতে ল্যাপটপ খুলে কোলের উপর চড়িয়ে পা দুটো ভাঁজ করে রাখলো দিজার চেয়ারে। দিজা তা দেখলো দোতলার পেছন বারান্দা থেকে। মুখ শক্ত করে নাক মুখ কুচকে নিল। মনে মনে আওড়ায়, ওরে বেটা সিনিয়র, আমাকে সভ্যতা শিখাচ্ছিলে না খুব? আজ বড় মামা আড়ত থেকে আসুক একবার, প্রমাণ সহ তোমার সভ্যতা বের করছি। আমায় তুলে দিয়ে সেই চেয়ারে পা দুলিয়ে সিগারেট খাওয়ার সুখ দুঃখে পরিণত করব আমি। দিজ্জাকে চেনো না তুমি। দাঁত দিয়ে জিওয়া কাটলো। অস্পষ্ট স্বরে বলল, পরিণতি? হঠাৎই মনে পড়ে এ কথা ফারজাদ শুনে নিশ্চয়ই বলতো, আরে মূর্খ, পরিণীতি না পরিণতি। আবার একবার তাকায় দিজা নিচের দিকে। ঘিয়ে রঙের একটা শাল চাদর গায়ে জড়িয়ে সাদা লুঙ্গি ও সাদা চশমা পরিহিত এক যুবক বসে আছে বাগানের মাঝখানটায়। গালে খোঁচা খোঁচা দাড়ি, সরু নাক, সিগারেটে পোড়া কালচে ঠোঁট, রহস্যজনক এক গরম পুরুষটির। না, অভদ্রলোক বলা যায়, আর ভদ্রলোক তো মোটেই বলা যায় না। সাহেবী ভঙ্গিতে চেয়ারে পা তুলে সিগারেট মুখে দিয়ে ধোয়া উড়াচ্ছে। অজান্তেই স্মিত হেসে ফেলল দিজা। ধীরে ধীরে সে হাসি প্রসারিত হয়ে মুচকি হাসিতে পরিবর্তিত হয়ে যায়। ফারজাদ গিয়েছিল দুপুরের দিকে আব্বুর সাথে দেখা করতে আরেংতয়ে। ফিরেছে বিকেল পেরিয়ে। দুপুরের খাওয়াটাও হয়নি এখনো। ফিরে আগে গোসল নিয়েছে, তাও আবার বাথরুমের শহরে না, গোসল করেছে টিউবওয়েলের ঠান্ডা পানিতে। ফারহানা বেগম বহুতবার নিষেধ করেছেন, এই ঠান্ডায় গোসল করাটা মোটেই জরুরি নয়। কে শোনে কার কথা?
ফারহানা বেগম কলপারে এলে ফরজাদ বলল, আম্মা, এক কাপ কফি বানান তো, গরম গরম। ফারহানা বেগম ভ্রুকুটি করেন। এই তুই ভাত খেয়েছিস? আইসে আমার শহুরে বাবু, সকাল দুপুর রাত কফি আমাদের সাথেই চলে। ফরজাদ কফি নিয়ে এসে নিজের ঘরের বারান্দাতে দাঁড়ালো। ঠিক বারান্দা না, ফরজাদের রুমের সাথে দোতলার এটাকে রেলিং দেওয়া খোলা জায়গা বলা চলে। তার শরীরে শীতের প্রভাব বরাবরই খুব কম বলা চলে। একটা পাতলা টি শার্ট পরে দাঁড়ালো, এক হাত রেলিং এ রেখে। উত্তরের হাওয়া বইছে, যা শরীর ছুঁয়ে চলে যাচ্ছে। এই যে শরীরের লোমগুলো শিউরে উঠছে, গাটা কেঁপে কেঁপে উঠছে। ব্যাপারটা মন্দ লাগছে না তার। হঠাৎই রুমে কেউ প্রবেশ করলো। তা বুঝেও ফরজাদ পেছন ফিরে তাকালো না, বরং মানুষটি এগিয়ে এসে দাঁড়ালো পাশে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, ঠান্ডা হাওয়া বেশ জোরে জোরেই বইছে। ওড়নাটা উড়ে এসে ফরজাদের মুখে আটকে আবার উঠতে লাগলো মুখের সামনেই। ফরজাদ বিরক্ত হয়ে ঘাটটা কাত করে একটু পিছিয়ে নিল। উড়তে থাকা ওড়নাটা খপ করে ডান হাতে ধরে লাবণ্যর দিকে এগিয়ে দিয়ে বলল, ধর, নিজের ওড়না সামলে রাখ। লাবণ্য হাসলো একটু। ওড়নাটা ধরে ভালোভাবে গায়ে জড়িয়ে নিয়ে মৃদু স্বরে বলল, শীত লাগছে না আপনার? লাগছে, তবে চলন সই, এই আর কি। শীত তো তোরও লাগার কথা, একটা পাতলা ওড়না গায়ে জড়িয়ে আছিস শুধু। লাবণ্য জিজ্ঞেস করে, ঢাকাতে কোথায় থাকেন আপনি? এখন আপাতত মহানগর রাজারবাগের পাশে শান্তিনগর আছে। কেন, তুই কি যাবি নাকি ঢাকা? লাবণ্য তাকালো ফরজাদের দিকে। যেতে তো ইচ্ছা করে, তবে ফরজাদও তাকালো এবার। তবে কি? চোখটা তড়িঘড়ি নামিয়ে নিল লাবণ্য, যেন কিছু প্রকাশ হয়ে যাওয়ার ভয়। দ্রুত বলল, ইচ্ছা করলেই তো আর যাওয়া যায় না। ফরজাদ অবুঝের মতো প্রশ্ন করে, তাহলে কি করলে যাওয়া যায়? লাবণ্য জবাব না দিয়ে কেবল সন্তর্পণে আর চোখে তাকালো ফরজাদের দিকে। ফরজাদ জিজ্ঞেস করে, এই, তোকে নাকি আগামীকাল দেখতে আসছে শুনলাম। লাবণ্য নিষ্প্রভ ক্ষীণ স্বরে উত্তর দেয়। হুম। ফরজাদ কফির মগে চুমুক দিয়ে একবার ঘুরে তাকিয়ে দেখল লাবণ্যর অচঞ্চল মুখটা। এক দৃষ্টে চেয়ে আছে মাঠের প্রান্তরের ঘন হয়ে আসা কুয়াশার দিকে। সেখানে দাঁড়িয়ে থাকলেও নেই সে এখানে, হারিয়ে গেছে কোথাও। হঠাৎই জিজ্ঞেস করলো, জীবনটা কেমন ফরজাদ ভাই? ফরজাদ মাঠ পেরিয়ে ওই দিগন্তের আকাশের দিকে চেয়ে বলল, জীবনকে বর্ণনা করা যায় না, তবে জীবন সুন্দর যদি সেখানে অনেক বেশি চাওয়া না থাকে। তাহলে তো জীবন স্বার্থপর ফরজাদ ভাই, তার কাছে চাইতে নেই, নিজের চাওয়াগুলো তার ধারাবাহিকতায় বলিয়ে দিতে হয় বরং। ফরজাদ হাসল মৃত্যু। তুই যা চেয়ে তারপর না পেয়ে জীবনকে দোষারোপ করছিস। খোঁজ নিলে দেখবি তার নিজের জীবনটাকে পুড়িয়ে এক মুঠো কাঠ কয়লা রূপে হাতের মুঠোয় চেপে বেঁচে আছে। লাবণ্য ছটফটিয়ে উঠল যেন নীরবে। ফরজাদ তা খেয়াল করে আবার কফিতে চুমুক দেয়। লাবণ্য হাওয়ার তোরে একটু শিউরে উঠে দুহাত তারা নিজের দুহাতের বাহু চেপে ধরে। একবার অদ্ভুত দৃষ্টিতে তাকায় পাশে দাঁড়ানো জটিল সদ্য ভেজা ভেজা পুরুষটির দিকে। চোখ ফিরিয়ে দ্রুত বলে, আচ্ছা থাকেন, আম্মা ডাকছে, যাই আমি। ফরজাদ পিছন ফিরে তাকিয়ে দেখল একবার লাবণ্য চঞ্চল পায়ের প্রস্থান। এবারে সব পুচকে পুচকে মেয়েগুলো বড় হয়ে গেছে বেশ। অবশ্য মেয়েটা আগে পরেই এমন। অদ্ভুত আচরণ, খুব বেশি কথা বলে না, খুব বেশি হাসে না, আবার হুটহাট উত্তেজিত হয়ে যায় খুব। তবে ফরজাদকে এড়িয়ে চলার ক্ষমতা নেই এ বাড়িতে কারো, তেমনি লাবণ্যও পারে না বোধ হয়। ফরজাদ ফ্রুকুচকে আবার ফিরে তাকালো বিস্তর মাঠের দিকে। দিনের আলো ফুরিয়ে আসছে। এই ফসলহীন মাঠে এখন ঢেকে যাবে অন্ধকারের তলায়। মাগরিবের আজান শোনা গেল। মসজিদটা ফরজাদের বাড়ির থেকে সামান্য দূরে। গ্রামে তাদের বাড়ির এক বিশিষ্ট বাড়িই বটে। এই গ্রামের মানুষ সাধারণত চাষাবাদ অথবা ব্যবসা করেই জীবিকা চালায়। গ্রামের কাউন্সিলর ফরজাদের চাচাতো চাচা। গ্রামের সবচেয়ে বড় গাংটা ফরজাদের বাবা আজাদ খান সাহেবের। সেই গাঙের মাছেই চলে আজাদ সাহেবের মাছের আড়ত। ফরজাদের দাদার আমলের করা বিল্ডিং বাড়িতে দোতলা তুলেছেন আজাদ সাহেব। বেশ আধুনিক করেই করা ফরজাদের বাড়ি। বিঘা খানেক জায়গা জুড়ে বাড়ির সীমানা।
দেখতে বাগান বাড়ির মতো লাগে। ফারজাদ ঘরে চলে এলো বারান্দা থেকে। ফরিদ কাকার বদলে যদি গরুর খাবার আজাদ সাহেব দিতে যান, এক্ষুনি একটা ঝাড়ি মারবেন। দামড়া ছেলে, নামাজ কালাম নাই, শহরে পড়তে দিয়া বিরাট ভুল করছি তোরে ফারজাদ। চল আই মসজিদে যাই, নামাজ পড়ে আইবি আমার লগে। তবে ঘরে এসেও বিশেষ লাভ হলো না তার। আজাদ সাহেব এসেই শুরু করলেন, ফারজাদ চল, ইমাম সাহেব তোরে দেখবার চাইছে, চল আমার লগে, নামাজের পর একটু দোয়া নিয়ে আসবো নে, চল। ফারজাদ হা করে একটা হতাশ নিঃশ্বাস ফেলল। সবার কাছে ফারজাদ বিশেষ কিছু হলেও দাদু মার এই লোকের কাছে সে এখনো হাফ প্যান্ট টায়ারের পেছনে লাঠি নিয়ে ছুটে বেড়ানো ছোট ফারজাদ। দিজা এবার ইন্টার পরীক্ষার্থী, তবে মাস দুয়েকের মতো দেরি আছে এখনো পরীক্ষার। শীতকাল যাচ্ছে। ওদের বাড়িটা প্রায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার সদরেই। তবে গৌরীপুর নানির বাড়িতেই ছোটবেলায় মানুষ দিজা। দিজার মতে বাবা বিদেশ থাকার এই এক সুবিধা, ছোটবেলা থেকে মায়ের সাথেই মামার বাড়িতে থাকতো। বাবা দেশে না থাকায় দাদির বাড়ির সাথে বিশেষ খাতির ছিল না তার। এরপর যখন ছোট মামা অর্থাৎ লাবণ্যর বাবা ঢাকা থেকে বাড়িতে এসে বসবাস শুরু করলো, তখন দিজার মা দিলরুবা বেগম দিজা ও তার ছোট ভাই দিহানকে নিয়ে শ্বশুর বাড়িতে থাকা শুরু করেন। কিন্তু দিজার এ বাড়িতে যাতায়াত থেমে থাকেনি। সে এখানে এসেছে 2 দিন হলো। তার আসার পরের দিন মাঝরাতে পৌঁছেছে ফারজাদ। মূলত তার এবারের আগমন নানুর হাতের শীতের পিঠা বোধ হয়। অথচ সকাল থেকেই অজানা কারণেই মনটা গুমোট হয়ে আছে তার। বড় মামি এসে অনেকবার ডেকে গেলেও বের হয়নি। হঠাৎই ভারী পায়ের শব্দ এগিয়ে এলো বারান্দার দিকে। রুমের লাইট জ্বলে উঠল। ফারজাদ এসে বসলো পাশের চেয়ারটায়। গম্ভীর মুখে প্রশ্ন করলো, এভাবে এখানে বসে আছিস কেন? কি ভাবছিস? হুম, ভাবছি না। আরে ঠান্ডা লেগে যাবে তো, রুমে গিয়ে গরম কাপড় পর যা। ঠান্ডা লাগছে না। ফারজাদের গলাটা এবার কড়া শোনায়। ঠান্ডা লাগছে কিনা তা শুনতে চাইনি, কিছু বললাম সে অনুযায়ী কাজ করেন। হ্যাঁ, হুকুম করছেন? করছি। দিজার তর্ক করার মানসিকতা নেই আপাতত। আস্তে করে উঠে রুমে গিয়ে নিজের চাদরটা খুঁজলো, পেল না। হঠাৎই মনে পড়লো সকালে চাদরটা ফারজাদকে দিয়েছিল। লাবণ্যর একটা চাদর গায়ে চড়িয়ে ভার মুখে বেরিয়ে যাচ্ছিল রুম থেকে। তখনই ডাক এলো ফারজাদের। এদিকে আয়, বস এখানে। কেন তেরামো করতে ইচ্ছে করলো না এখন আর। আস্তে করে হেঁটে গিয়ে বসলো ফারজাদের পাশের চেয়ারটায়। ফারজাদ প্রশ্ন করে, কি হয়েছে, মন খারাপ কেন? দিজা কোনো রকম ভনিতা না করে সরাসরি বলল, জানি না, তবে ভালো লাগছে না। নিজেকে জিজ্ঞেস কর কেন খারাপ লাগছে। দিজা কিছুটা অবাক হয়ে বলল, উত্তর পাবো? পাবি। দিজা কিছুক্ষণ চুপচাপ চেয়ে রইল বাড়ির সামনের অন্ধকার রাস্তার দিকে। কিছুটা সময় নিয়ে তারপর বলল, জানি না, আজকাল কেন জানি খুব আজব আজব অনুভূতি হয়। হঠাৎ করেই মন খারাপ হয়ে যায়। কারণটা আমি নিজেও বুঝতে পারি না। খুব অস্থির লাগে। সব কিছু ছেড়ে দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করে। একা থাকতে ভালো লাগে। হুটহাট খুব চঞ্চল হয়ে পড়ি। শুধু মনে হয় কিছু একটা নেই, কিছুর অভাব বোধ করি। কিন্তু ভাবলে তেমন কিছুই মনে আসে না যেটার অভাব আছে আমার। দিজা থামল। তবে মনে হলো আরো অনেক কিছুই বলার আছে তার, কথা ফুরোয়নি। ফারজাদ হাসলো একটু। নিঃশব্দ হাসি আধো অন্ধকারে দিজার চোখে পড়ল না। বলল, ভয়ঙ্কর একটা বয়স পার করছিস, সাবধানে চলাফেরা করিস। যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দিজা অবুঝের মতো প্রশ্ন করে, কিসের দুর্ঘটনা? ফারজাদ উঠে দাঁড়িয়ে বলল, তা তুই নিজেই বুঝতে পারবি ঘটলে। তবে মনকে প্রশ্রয় দিস না একদমই। মন যা বলে, মনের যা ভালো লাগে তা থেকে বিচার পর্যবেক্ষণ সবকিছু দিয়ে বিবেচনা করে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা কর। হেঁটে চলে যেতে বলল, দাদি ডাকছে তোকে, নিচে আয়। ফারজাদ চলে যায়। হঠাৎই ফারজাদ চলে কেন গেল তাও বুঝতে পারল না দিজা। হতবুদ্ধি হয়ে বসে রইল কিছুক্ষণ। কি বলে গেল ফারজাদ? কি হবে তার সঙ্গে? কিসের থেকে দূরে থাকতে বলে গেল? মাথা ঝাঁকালো পাগলের মতো করে।
এই ছেলে আইনের লোক হয়েই জন্মেছে বোধহয়। এখন না হয় প্রশাসনে যোগ দিয়েছে, তবে চিরদিনই এমন হেয়ালি কথা বলার স্বভাব আছে। দিজার এবার মন খারাপের চেয়ে বেশি চিন্তা হতে শুরু করলো, সাথে রাগও। পিঠা বানানোর উৎসব লেগেছে আজ বাড়িতে। ফরসাদের দাদি আমেনা বেগম, বয়স তো ভালোই হয়েছে, তবে সকাল রাত 16 আনা রয়েছে নাতি নাতনি নিয়ে আনন্দ ফুর্তি করার। লাবণ্যর ভাই মিলন, ফরজাদ, দিজা, ফরজাদের ফুফাতো 2 বোন নিপা ও রূপা, ছোট ফুফুর ছেলে নিবিড়, সবগুলো বসে আছে মাটির চুলোকে ঘিরে। সেখানেই এক একটা করে ভাপা পিঠা উঠছে। সবগুলো হই হুল্লোড়ে মেতে উঠেছে। কে নেবে সেই পিঠাটা? ফরজাদের সে বয়স নেই, সে ওদের সঙ্গে যোগও দেয়নি, তবে দাদির মন রক্ষার্থে বসতে হয়েছে। ফরজাদের 2 বোন এসে এখনো পৌঁছায়নি অবশ্য। তারা আজ সংসারী হয়ে গেলেও এ বাড়িতে এলে যেন সবগুলো আবার শৈশবে ফিরে যায়। পিঠার উৎসব বেশ কিছুক্ষণ চলার পর সবাই উঠে যার যার ঘরে যাবে। সে সময় হঠাৎই গেল কারেন্ট চলে। গ্রামের বাড়ির পরিচিত দৃশ্য আর কি। সকলে একযোগে চিৎকার করে উঠে খুশিতে। ফরজাদ বিরক্ত হলো, ল্যাপটপে চার্জ নেই। তার ইচ্ছে ছিল এই সময়টুকু চার্জ দিয়ে রাতে কাজ করে নেবে নিজের। ফরজাদ মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে বাড়ির পেছনের বাগানে চলে এলো। সকলে এসে আবার জড়ো হলো চুলোর পাশে একটু তাপ নিতে। অথচ দিজার কেন জানি এসব ভালো লাগছে না। সে কোথাও হারিয়ে আছে। কিছু একটা তাজা হয়েছে ভেতরে আবার। এই অভাববোধটা বহুদিন চাপা ছিল ভেতরে, আর অথচ আজ সকাল থেকে বুকে খচাচ্ছে কিছু একটা। দিজা উঠে পড়লো চুলোর পাশ থেকে। লাবণ্য জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস দিজা? দিজা উত্তর দিল না, কেবল মাথা নেড়ে ইশারা করে দেখালো সামনের দিকে। অন্ধকারে তা হয়তো দেখা গেল না। ধীরে পায়ে হেঁটে বাগানের দিকে যায়। অন্ধকারের সঙ্গে কুয়াশা মিশে আরো জটিল লাগে ঠান্ডা পরিবেশটা। দিজা ভেজা ঘাসে হেঁটে ফরজাদের লম্বাটে আবছায়া লক্ষ্য করে এগিয়ে গিয়ে পাশে দাঁড়ালো। ফরজাদ কিছু বলার আগেই দিজা বলল, অন্ধকারে এখানে দাঁড়িয়ে আছো কেন? ফরজাদ সে কথার জবাব না দিয়ে বলল, দলবল রেখে ঠান্ডার ভেতরে এখানে কেন এসেছিস? দিজা হাসলো সামান্য। আমিও মনে হয় আপনার মতো গোমরামুখ হয়ে যাচ্ছি। ওসব ভালো লাগছে না, নীরবতা ভালো লাগছে। ফরজাদ জিজ্ঞেস করলো, প্রেমে টেমে পড়েছিস নাকি? বুঝতে পারছি না। কথাটা মনের অজান্তেই বলে ফেলে নিজেই একটু অপ্রস্তুত হয়ে পড়ল দিজা। প্রসঙ্গে এড়াতে বললেও, আগুন জ্বালাবেন বাগানে? কারেন্ট কখন আসবে কে জানে। জ্বলাবেন না, জ্বালাবেন। কথা শিখবি কবে তুই? হ্যাঁ, ফরজাদের কথায় নাকমুখ কুচকায় দিজা। ধুর, সবসময় অত শুদ্ধতা শেখাতে আসারই বা কি দরকার আপনার? আছে দরকার। এককালে তুই আমার ছাত্রী ছিলি। এসব উল্টাপাল্টা কথা লোকের সামনে বললে আমার নিজেরই জাত যাবে। দিজার মনটা আচমকাই হালকা লাগে। এতক্ষণ কেন গুমট হয়েছিল তা সে জানে না, তবে এখনই বা কেন ভালো লাগছে সেটাও তার অজানা। ফরজাদ মোবাইলের ফ্ল্যাশ অন করলো। সে আলোতে দুজনে গিয়ে গোয়ালের পাশে ঘড়ির ঘর থেকে কয়েকটা শুকনো লাকড়ি নিয়ে এলো। দিজা কৃত্রিম চিন্তিত হয়ে বলল, এখন শুকনি পাতা পাওয়া যাবে না, তাহলে উপায়? শুকনি পাতা পাওয়া গেলেও যেতে পারে, তবে অ্যাকচুয়ালি এটা শুকনো পাতা হবে, যেটা পাওয়া যাবে না। ফরজাদের বাঁকা করে দেওয়ার খোঁটায় দিজা কটমটিয়ে ওঠে। আপনার সাথে এই জন্যই আমার কথা বলতে ইচ্ছে করে না। থাকেন আপনি, গেলাম আমি। ফরজাদ আবার বলে, মূর্খ, ওটা আপনি না, শুদ্ধ ভাষায় আপনি হয়। দিজার মনটা চাইলেও হাফ বালতি পানিতে ডুবে মরে যেতে। এরকম একটা সিরিয়াস সময়েও যে মানুষ ভাষা শেখায় তার সাথে রাগ অভিমান করারই বা উপায় কি? সকাল সকাল বাড়িতে খুব তোড়জোড় চলছে। রান্না বান্না, ঘর বাড়ি পরিষ্কারে বাড়ির মহিলারা খুব ব্যস্ত। এরই মাঝে চলে এলো বাড়ির বড় 2 মেয়ে, ফিরোজা আর ফারিন। এই দুজনের নাম ওদের দাদি সাজিদা বেগম রাখলেও ফরজাদের নামটা রেখেছিলেন ফরজাদের নানা। ফরহান আর ফার আর আজাদের জাদ মিলে ফরজাদ। ফরজাদ ফারিনের বড় হলেও ফিরোজার ছোট। ওরা এসে পৌঁছেছে বেলা 10টার দিকে। এই সময়টায় সকলে ঘুম থেকে উঠে সকালের খাওয়া সেরে নিলেও ফরজাদ ঘুমাচ্ছে। এমনকি তাকে গিয়ে ডাকার উপায় নেই কারো। বাড়ির বড় ছেলে হওয়ার সুবাদে বহু আশকারাতেই মানুষ হয়েছে ফরজাদ। ফারহানা বেগম রুই মাছ কাটতে বসেছেন উঠানের এক পাশে। ফরজাদের বাড়িটা একটু অদ্ভুত।
দোতলা আধুনিক বাড়ি হলেও বাড়ির ভেতরটায় কেবল আধুনিক। বাড়ির পেছন সদর দরজা থেকে বেরিয়ে বাহির আঙিনা পেছন অব্দি মাঝারি এক উঠান, তার চারপাশ জুড়ে বিশাল গোয়াল, খড়ির ঘর, পুরনো রান্নাঘর, কলপার আর একটা বাংলো ঘরও আছে। উঠানের গেট পেরোলেই বাড়ির পেছনে যাওয়া যায়, আর বাড়ির সামনের দিকটায় গ্রামের রাস্তা। ফারজাদ লুঙ্গির গিট্টু এক হাতে চেপে ধরে অপর হাতে একটা সাদা পাঞ্জাবি ধরে ফারহানার কাছে গিয়ে দাঁড়ালো। লাবণ্য পাশেই বসে চাউল খুঁড়ছে। ফারজাদ পাঞ্জাবিটা ফারহানার কাঁধের উপর রেখে লুঙ্গিটা শক্ত করে বেঁধে নেয়। ঢাকায় 3/4 প্যান্ট পরে অভ্যাস, এখানে এলে লুঙ্গি সামলাতে চাপ নিতে হয় বেচারাকে। লুঙ্গি বেঁধে বলল, আম্মা, পাঞ্জাবিটা ধুয়ে দেবেন তাড়াতাড়ি, এটা পরে জুমা পড়তে যাব। ফারহানা মাছের আইস মাখা হাতে অসন্তুষ্ট চাহনিতে তাকায়, নজর যেন কথা বলছে। দেখতেছিস না হাতে নোংরা, আর তোর কি কাপড়ের আকাল পড়ছে? এটা পরে যেতে হবে? ফারজাদ তো অন্তর্যামী, ঠোঁট বাঁকিয়ে এর মতো করে নাক মুখ কুচকে বলল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝেছি। লাবণ্য অদ্ভুত নজর চেয়ে আছে সদ্য ঘুম থেকে উঠে আসা সাহেব পুরুষটির দিকে। ফারজাদের চোখ তো ক্যামেরা, দ্রুত চোখ নামিয়ে নিয়ে বলল, আমি ধুয়ে দিচ্ছি, দেন পাঞ্জাবিটা। পাঞ্জাবিটা দিয়ে ফারজাদ বলে, আপনি আমার পাঞ্জাবি না ধুয়ে আগে মাছ কাটতে বসছেন কেন? কাহিনী কি? বাড়িতে কোনো শোক পালন হবে নাকি? সাজিদা বেগম হেসে বললেন, হারামজাদা, তোর কথাবার্তা জীবনে বদলাইলো না। শোক কেন হইব? খুশির কথা। লাবণীরে দেখতে আইতাছে, কাল কইলাম না তোরে? ফারজাদের বিরক্তি মাখা মুখটা বদলে একটু ভ্রুটা জড়িয়ে গেল, নিচের দিকে তাকিয়ে মৃদু হাসল। কিঞ্চিত হাসি মুখেই লাবণ্যর দিকে তাকিয়ে এক ভ্রু নাচিয়ে ঠোঁট উল্টালো, মৃদু মাথা দুলিয়ে বলল, শুভেচ্ছা। লাবণ্য সৌজন্যমূলক সামান্য ঠোঁট পাকায়, অথচ চেয়ে রইল রহস্যজনক ওই পুরুষটির চলে যাওয়ার পানে। সাদা লুঙ্গি আর তার উপর চওড়া এক শাল গায়ে, হাঁটছে লুঙ্গিটা বা হাতে উঁচিয়ে তুলে ধরে, মাথায় ঘন চুল, উজ্জ্বল শ্যামলা বর্ণের ওই পুরুষটা এমন অনুভূতি শূন্য কেন? সব বোঝে সে, তা জানে লাবণ্য, অথচ তবুও কেমন কঠোর তার অবুঝের ভান। এই ছেলেটার কোথায় আটকে যায় মানুষ? নিষ্ঠুর দায়সারা ভাব ছাড়া আর কি আছে তার মাঝে? তবুও লাবণ্য আটকে গেছিল বহু বছর আগে রহস্যজনক পুরুষটির মাঝে। তার চোখের বিরক্তি, মুখের দুর্লভ হাসি, বিচক্ষণ ভাবনা আর নিখুঁত চলন। অথচ তাকে চাইতে শুরু না করলে কেউ বুঝতে পারবে না কতখানি ধারালো এই পুরুষের বেপরোয়া পদক্ষেপ আর বহুরূপী আচরণের নিষ্ঠুরতা। সর্বোচ্চ মারাত্মক নীরবে এড়িয়ে চলার পদ্ধতি। ফারজাদকে খাবার বেড়ে দিল ফিরোজা। ফারজাদ খেতে শুরু করলে পাশে বসে জিজ্ঞাসা করে, বিয়ে শাদী করবি কবে? বিয়ের বয়স তো পার হয়েছে বহু আগে। ফারজাদ খাবার নাড়াচাড়া করতে করতে থামলো, ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলল, আসলেই পার হয়েছে? আচ্ছা, আমার খেতে বসার সমস্যা নাকি তোদের খেতে দেওয়ায়? হ্যাঁ, যখনই টেবিলে এসে বসছি কারো না কারো ভাঙা রেডিও অনই হয়ে যাচ্ছে। ফিরোজা প্রতিবাদ করে ওঠে, কেন, তোর ভিতরে দোষ নেই? মানুষ তো তোর মতো আছে ফারজাদ, তুই নিজেই বলতো তুই কেমন? ফারজাদ গালে থাকা খাবারটুকু গিলে বলল, কেমন? আব্বা তোকে প্রশাসনে দিয়ে ঠিক করেনি? আব্বা দেয়নি, আমি গেছি। গিয়েছিস কেন? দিন দিন আরো রহস্যজনক হয়ে উঠছিস। ফারজাদ বিরক্ত হয়। কিসের রহস্য দেখতে পাচ্ছিস আমার ভিতরে? রহস্য বলতে যা বোঝায় বুঝিস তা? থাক, তা নাই বা বুঝলাম। এই যে মৃত মানুষের মতো চলাফেরা তোর, কোন রকমের চিন্তা, মানুষকে চমকানো, মানুষের কথায় ঠিকঠাক জবাব, কোনো স্বাভাবিকতা আছে তোর মাঝে? মনে হয় যেন নরক থেকে নেমে আসা এক নিষ্ঠুর দেবতা তুই, যে সব বুঝে চোখের পলকে অথচ থাকে নির্বিকার। ফারজাদের সঙ্গে ফারজাদের মতো করে কথা একমাত্র ফিরোজা বলতে পারে। ফারজাদকে খুব করে চেনে আর জানে একমাত্র এই মানবী। ফারজাদ ভাবলে হীনভাবে বলল, তারপর? ফিরোজা ক্ষেপে উঠল, তারপর কি? এভাবে কতদিন? কি করেছিস? কি চলবে তোর জীবনে? কেমন তুই বলতো? কত রকমের তুই? প্রতি মুহূর্তে এক একটা তুইকে খুঁজে পাওয়া যায়।
ফারজাদ হাসলো। সে কি নাকি, অথচ সবটাই আসলে নিজের উদাসীন স্বভাব ছাড়া আর কিছুই না। আমি হচ্ছি সেই জাতের পাবলিক যার জীবনে কোনো রহস্য নেই, অথচ আমার ভাবাবেগহীন চালচলন তোদের এত এত ভাবতে বাধ্য করে। আচ্ছা, আমি কি স্বাভাবিক না? ফারজাদ, ভালো হও। আর 5টা মানুষের মতো চললে সমস্যা কোথায় তোর? ফারজাদ যেন শুনতেই পেল না সেই কথা, বলল, ছাদে আমার টি শার্ট শুকাতে দেয়া, তুলে আন, আব্বা বাজারে যেতে বলেছে। ফিরোজা বিরক্ত হয়ে উঠে যায়। বাজার থেকে ফিরল ফারজাদ মিষ্টি, দই, কয়েক বোতল কোক, আরো কিছু মশলাপাতি নিয়ে। 12টা পার হয়ে গেছে। আজাদ সাহেব তাড়া দিলেন ফারজাদকে। জলদি গোসল কর, নামাজে যাইতে হইব তো। ফারজাদ বলল, এতে এত ব্যস্ত হওয়ার কি আছে? যেতে হবে বলে চিৎকার করে বাড়ি মাথায় না তুললে হয় না যাওয়া? আজাদ সাহেব হতাশ শ্বাস ফেললেন। তোর মতন মরা তো আর না কেউ। তোর ভেতরে জান আছে নাকি? সব কিছুতে বিরক্ত হোস। কি ভালো লাগে তোর কত? ফারজাদ বলল, কখন আসবে মেহমান? আজাদ সাহেব বললেন, তোর আম্মা নইলে বৌমারে জিগা। এখনো মসজিদে খুতবা শুরু হয়নি। ফারজাদ নিজের রুমের বাথরুমে গোসল করার উদ্দেশ্যে ঢুকলো। গোসল শেষে দেখলো কিছুই সে নিয়ে আসেনি কলপাট থেকে। বাথরুমের দরজা খুলে চিৎকার শুরু করে। আম্মা, আমার তোয়ালেটা লুঙ্গিটা দিয়ে যান তো। ফারহানা বেগম অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়ালেন। এই ছেলেকে নিয়ে তার হয়রানির শেষ নেই। রান্নাঘরে দিজা দাঁড়ানো, তাকে বললেন, যা তো দিজা, সাহেবের তোয়ালে দিয়ায়। তোয়ালেটা কলপারে পেলেও লুঙ্গিটা শুকাতে দেওয়া হয়েছে বাগানে। বাগানে ঢুকেই দিদিজার চোখ যায় গত রাতের পড়ে থাকা ছাইয়ের দিকে। চেয়ে রইল কয়েক মুহূর্ত। কাল রাতে প্রায় অনেকক্ষণ ফারজাদের সঙ্গে বসেছিল সে আগুনের পাশে। সেদিকে তাকিয়ে মুচকি হেসে লুঙ্গিটা তুলে নিয়ে চলে গেল ফারজাদের রুমে। বাথরুম থেকে পানির আওয়াজ আসছে। ফারজাদের হাতে লুঙ্গি ও তোয়ালে দিলে তা নিয়ে ফারজাদ দরজা আটকে দেয় বাথরুমের। ফারজাদের রুমটাও ফারজাদের মতোই ভিন্ন রকম, বিভিন্ন রকম বইয়ের ঠাসা চারপাশ। তার মাঝে বেশি হলো ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট টাইপ বই। বিছানার উপর ল্যাপটপটা পড়ে আছে। বিছানার চাদর অগোছালো। জানালা খোলা থাকলেও পর্দাটা টেনে দেওয়া, যার কারণে রুমটা অন্ধকার আর বিস্তর এলোমেলো লাগছে। দিজা বিছানাটা ঝেড়ে জানলাটার পর্দাটা সরিয়ে রাখলো। ল্যাপটপটা ডেস্কটপ টেবিলের উপর রেখে পুরো ঘরটা গুছিয়ে শেষে ঝাড়ু দিল। দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পুরো ঘরটা একবার দেখলো। এবার ভালো লাগছে দেখতে। তখনই ফারজাদ বের হয় বাথরুম থেকে। পরনে সাদা লুঙ্গি, ঘাড়ে তোয়ালে ঝুলছে, খালি গা, এখন চোখে সাদা চশমা নেই। দিজা সেদিকে তাকাতেই গাটা কেমন শিহরিত হয়ে উঠল তার। দ্রুত দৃষ্টি নামিয়ে চঞ্চল পায়ে সেখান থেকে বেরিয়ে যায়। ফারজাদ সেদিকে শান্ত দৃষ্টিতে একবার তাকিয়ে তোয়ালেটা ছুঁড়ে ফেললো কাউচের উপর। দুপুর 3টার দিকে এলো লোকজন। তারা এসে বসার ঘরে বসে আছে। এদিকে লাবণ্যকে শাড়ি পরানো হয়েছে। আফসানা বেগম নিজের কিছু গহনা বের করে দিলেন। আমিনা বেগমের মতে পাত্রপক্ষের সামনে মেয়েদের নতুন বউয়ের রূপে উপস্থাপন করলে পাত্রপক্ষের লোকের চোখে ধরে ভালো। ফারিন সাজিয়ে দিল লাবণ্যকে। দিজা নিজেও একটা শাড়ি পরেছে খয়েরি রঙা, বড় মামির শাড়ি। সে নিজে সাজতে ব্যস্ত। ফারজাদ ও লাবণ্যর বাবা আলম সাহেব এসে তাড়া দিলেন মেয়েকে তাড়াতাড়ি নিয়ে আসতে। লাবণ্য যতটা সাজানো হয়েছে সাধারণ মার্জিত বলা চলে, তবে দিজা ভারী সেজেছে, যে কারণে তার সাজ শেষই হচ্ছে না। লাবণ্যর মুখে চাঞ্চল্য নেই, চোখটা গভীরে হারিয়ে আছে। চোখের দৃষ্টি যেন ইহজগতে নেই তার। রোবোটিক লাগছে দেখতে। যেভাবে চালানো হচ্ছে চলছে। তাকে সিঁড়ি ভেঙে নিচে নামিয়ে আনা হলো, বসানো হলো পাত্রের মুখোমুখি। ফারজাদ দাঁড়িয়েছে পাত্রের পেছনে। পাত্রের চাচাতো ভাই, চাচি, বাবা, মা, পাত্র ও তার বড় বোন এসেছে। বেশ অনেকেই বলা চলে। আমিনা বেগম প্রথমেই ছেলেকে জিজ্ঞেস করলেন, নাম কি গো তোমার? ইরফান হোসেন। স্পষ্ট কণ্ঠস্বর। দিজা নেমে এলো সে সময় রিনঝিনে পায়ে। তাকে দেখে বেজায় চঞ্চল আর মিষ্টি লাগছে। সকলে একসঙ্গে তাকায় সেদিকে। সামনে গিয়ে বসতে যায়। দিলরুবা চোখ রাঙালেন। দিজা আড়ালে মুখ ভেঙচিয়ে এসে ফারজাদের পাশে দাঁড়ালো। ফারজাদ আস্তে করে বলল, বিয়েটা কার দিজা? তুই এমন ভূত সেজেছিস কেন? দিজা মুখ ভেঙচায়।
আপনার মতো অশরীরী এসব বুঝবে না। বাড়িতে লোক এসেছে, কদিন পর অনুষ্ঠান হবে বড় করে। আর একটা সুযোগ যখন পাইছি সাজার, হাতছাড়া করব কেন? ফারজাদ সামনের দিকে তাকিয়ে মাথাটা দিজার দিকে সামান্য এগিয়ে নিয়ে আস্তে করে বলল, পাইছি না, পেয়েছি। ইরফানের মা রিনা বেগম লাবণ্যকে জিজ্ঞেস করলেন, নাম কি তোমার? লাবণ্য সুলতানা। পড়ালেখা কোথায় করেছো? কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনার্স সেকেন্ড ইয়ার। যাতায়াতের সমস্যা হয় না? নিয়মিত ভার্সিটিতে যাই না। হঠাৎই এক অবাঞ্ছিত প্রশ্নে করে বসলেন রিনা বেগম। কোথাও পছন্দ আছে তোমার? থাকলে বলতে পারো, লোকানোর কিচ্ছু নেই। হঠাৎই এক অবাঞ্ছিত প্রশ্ন করে বসলেন রিনা বেগম। আফসানা বেগম একটু সপ্রতিভ হয়ে তাকালেন মেয়ের দিকে। লাবণ্য মেঝের দিকে চেয়েছিল, আস্তে করে মাথাটা তুলে ইরফানের দিকে তাকালো মুহূর্ত খানিকের জন্য। পেছনেই ফারজাদ দাঁড়ানো। ফারজাদ নির্লিপ্ত ভঙ্গিতে চেয়ে আছে লাবণ্যর দিকে। দিজার নজর থেমে যায় লাবণ্যর দৃষ্টিতে। জহুরি নজরের চেয়েও চেয়ে রইল সে। লাবণ্যর দৃষ্টি অনুসরণ করে সন্ত্রপণে সে তাকায় ফারজাদের দিকে। লাবণ্য ফারজাদের চিকন সাদা চশমার ফাঁকে নির্বিকার ওই চোখে গাঢ় দৃষ্টি রেখে শক্ত মুখে মৃদু ঘাড় নাড়ে। নেই পছন্দ। আফসানা বেগম সহ বসার ঘরে উপস্থিত সকলে আটকে রাখা শ্বাস ছাড়লো এতক্ষণে। লাবণ্য স্পষ্টভাষী মেয়ে, বেশ গম্ভীর আর স্বাধীন চেতা। তার এই গম্ভীর চেয়ে সামাজিক ভীতি নেই। পছন্দ থাকলে হয়তো বলতে দ্বিধা করতো না। ইরফানের বাবা জিজ্ঞেস করলো, আমাদের কাছে কোনো চাওয়া আছে তোমার, যেটা তুমি পূরণ করতে চাও? কিছুক্ষণ সময় নেয় লাবণ্য। লাবণ্য আর চোখে আবার ফারজাদের দিকে তাকায়। ফারজাদ সাদা পাঞ্জাবি পরেছে, হাত দুটো বুকে বেঁধে দাঁড়িয়ে আছে। মাথাটা সামান্য ঝুঁকিয়ে আর চোখে তাকালে ফারজাদের বুক অব্দি দেখা যায়। সে আজ আর ফারজাদের ওই দুর্বোধ মুখটা দেখতে চেষ্টা করলো না। সেখানে কি আছে গভীর নিষ্ঠুরতা ছাড়া? আস্তে করে বলল, পড়ালেখা চালিয়ে যেতে চাই আমি। রাত 10টার মতো বাজে। মেহমান চলে যেতেই দিজা শাড়ি খুলে ফেলেছে, সকল সাজ ধুয়ে ফেলেছে। অথচ কথা ছিল বিকেলে সে ঘুরতে যাবে, ছবি তুলবে। মুখের সেই চঞ্চলতা নেই তার। লাবণ্যর ঘরের ছোট্ট সোফার উপর পা তুলে বসে আছে নির্বিকার। লাবণ্য বাথরুম থেকে বের হয়ে এলো। তার দিকে তাকায় দিজা। চোখের শিরাগুলো লালচে হয়ে আছে। দিজার মুখটা গম্ভীর। লাবণ্য কান্না লুকাতে মুখ ধুয়েছে, অথচ জানে না বোধহয় মুখে পানি ছিটিয়ে চোখের আর্তনাদ ঢাকা যায় না। লাবণ্য এসে বিছানায় বসে মৃদু হাসে দিজার দিকে তাকিয়ে। দিজার মুখভঙ্গির কোনো পরিবর্তন হলো না। কেমন রসকসীন স্বরে জিজ্ঞেস করলো, বিয়ে কেন করছিস লাবণ্য আপু? দিজার প্রশ্নটা যেন বুঝতে পারেনি। সেভাবে তাকায় লাবণ্য দিজার দিকে। দিজার চোখ মুখ অন্যরকম লাগছে দেখতে। একটু অপ্রস্তুত হয়ে বলল, মানে বুঝলাম না। কাউকে পছন্দ করিস? তা বলিসনি কেন? কে বলেছে তোকে এসব, আর কাকে বলবো? দিজা বিরক্ত হলো এবার। ন্যাকামি করছিস কেন? লাবণ্য চুপ হয়ে গেল হঠাৎই। নজর ঝুঁকিয়ে মাথাটা নত করে নিল সামান্য। দিজা আবার বলে, কবে থেকে পছন্দ করিস ফারজাদকে? লাবণ্যকে একটু অপ্রস্তুত দেখালো এবার। হঠাৎই দিজার কথাবার্তা অন্যরকম লাগছে শুনতে। লাবণ্য আস্তে করে বলে, মনে নেই। দিজা ভ্রুটা কুঁচকে নিল। এলোমেলো নজরে এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞেস করলো, তাহলে তো বহুদিনের প্রেম কাহিনী তোদের। লাবণ্য মলিন হাসে। আমাদের আমার একার, আমার একতরফা প্রেম কাহিনী। ফারজাদ ভাই তো পাথরের উপাদানে গড়া, যার ভিতরে রক্তের বদলে হয়তো নির্জীব কোনো পদার্থ প্রবাহিত হয়। এটার সত্যতাও জানি না, তবে আসলে আমি তো কোনোদিন বুঝতেই দিতে চাইনি। তারপর যখন একসময় নিজে থেকে বেরিয়ে আসতে শুরু করলো আমার লুকানো অনুভূতি, তখনও ফারজাদ ভাই কি সুন্দর নির্বিকার এড়িয়ে চলেছে সব। জানিস, সে আসলেই ফিট সব দিকে। কোন ব্যাপারকে সে অনুভূতিহীন ভাবে এড়িয়ে যাবে, অথচ তুই তার দোষ দেওয়ার ফাঁক পাবি না। যেমন রাস্তায় বেরিয়ে দুর্ঘটনায় কারণ মৃত্যু হলে লোকে কখনো আজরাইলকে দোষ দেয় না, বরং বলে গাড়ি আস্তে চালালে অ্যাক্সিডেন্ট হতো না, মরতো না বেচারা। রাত 11টা, শীতের রাত হিসেবে অনেক রাত। দিলরুবা বেগম ডাকতে এলেন দিজা ও লাবণ্যকে। লাবণ্যর ঘরটা বড় অগোছালো হয়ে আছে। বিছানায় কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে, সোফাও ভর্তি কাপড় চোপড়ে।
খুলে রাখা শাড়িগুলো ওইভাবেই এলোমেলো হয়ে পড়ে আছে। লাবণ্য সেগুলোই গোছাতে বসেছে। দিজা এক দৃষ্টে মেঝের দিকে তাকিয়ে আছে উদাসী চোখে। দিলরুবা বেগম বললেন, দিজা খাইতে আইতো, মাথাটা ধরেছে খুব। দিহান রে খাওয়ায়ে ঘুমাতে যাব আমি। লাবণ্য আইতো আম্মা। দিজা কোনো জবাব দিল না, এমনকি তার মাঝে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে হারিয়ে গেছে কোথাও। তার চোখে মুখে সূক্ষ্ম বিরক্তি। দিলরুবা বেগম মেয়েকে কিছু বলার আগেই লাবণ্য বলল, তুমি যাও ফুফু আম্মা, আমি কাপড়গুলো গুছিয়ে 2 মিনিটে আসছি। দিলরুবা বেগম আর দাঁড়ালেন না। একবার অদ্ভুত ভঙ্গিতে বসে থাকা দিজার দিকে তাকিয়ে চলে গেলেন তিনি। লাবণ্য কাপড় চোপড়গুলো ভাঁজ করে রেখে অপ্রস্তুত ভঙ্গিতে দিজার দিকে তাকালো। দিজাকে বলল, চল, খেতে ডাকছি নিচে। দিজা চোখ তুলে তাকায়। লাবণ্যর কেমন অস্বস্তি লাগছে দিজার চোখে চোখ রাখতে। সে একটু ইতস্তত করে চোখ নামিয়ে নেয়। দিজা আস্তে করে বলল, যাব। লাবণ্য বেরিয়ে যায় রুম থেকে। দিজা উঠে দাঁড়িয়ে ধীর গতিতে হেঁটে বারান্দায় গিয়ে দাঁড়ায়। পৌষের শীত। দিজার শরীরটা কেঁপে উঠল, শরীরের লোমগুলো শিউরে উঠল একবার। দিজা চেষ্টা করলো না নিজেকে শীত থেকে আড়াল করতে। খুব বিষণ্ণ লাগছে। কেন লাবণ্যর অনুভূতিটাকে বিষাক্ত লাগছে তার কাছে? প্রশ্নের উত্তর নেই দিজার কাছে। সে কেন মানতে পারছে না ব্যাপারটা? ফরজাদের জন্য লাবণ্যর চোখে ওই অনুরাগ দিজার কাছে অসহ্য ঠেকছে কেন? চোখটা বুজে নিল আবেশে। ঠান্ডা হাওয়া এসে শরীর ছুঁয়ে যাচ্ছে। হুট করে ভেসে উঠল চোখের স্মৃতিতে 3 বছর আগের ফরজাদ। তখন ফরজাদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে LLB করছে। দিজা নিউটেন। তার কিছুদিন পরেই PCS এর প্রস্তুতি নিতে ফরজাদ ঢাকা চলে গেল। দিজা, লাবণ্য, লিমন পড়তো ফরজাদের কাছে। ফরজাদের দুর্লভ হাসি, চালচলন, কথাবার্তা, তার পছন্দ, ফ্যাশন সেন্স সব মিলিয়ে দিজার কিশোরী মনে মাঝে মধ্যেই অদ্ভুত সব অনুভূতি দোলা দিত। সে সময় যা ফরজাদ আড়ালে গেলে হালকা হয়ে যেত, আবার সামনে এলে আবারও জাগ্রত হয়ে উঠত সেই ধুকপুকানি। তবে সেটাকে প্রাধান্য দেওয়ার মতো আন্তরিক কিছু মনে হয়নি কোনো কালে তা। তবে আজকাল এমন সব অস্থিরতার ব্যাখ্যা কি? এই যে কাল সকালে ফরজাদকে দেখার পর থেকে যা শুরু হয়েছে ভেতরে, বুকের এই অশান্ত নাড়াচাড়াকে কি রূপে সংজ্ঞায়িত করা যায়? আজ কেন ফরজাদের দিকে লাবণ্যর সেই অচঞ্চল দৃষ্টি দিজার ভেতরে কালো মেঘের ন্যায় গুমট অন্ধকার জমায়েত করেছে? দিজার নিজের এই চালচুলোহীন অস্বস্তিতে সে নিজের প্রতি বিরক্ত হচ্ছে। সে চঞ্চল, চনমনে, হাস্যোজ্জ্বল মেয়ে। তার সঙ্গে এসব মানায় না। তবে কিছুদিন হলেও নাম না জানা এসব অশান্তি ভর করে তার মাঝে। আর আজ 2 দিন যেন তা ভয়ানক রূপ নিয়েছে। তার নীরব ভাবনাকে ভঙ্গ করতে লাবণ্যর বিছানায় পড়ে থাকা ফোনটা আওয়াজ করে বেজে উঠল। তার নিজের ফোন নয়, লাবণ্যর। 2-3 বার বেজে শেষ হয়ে গেলেও দিজা রুমে গেল না। কেবল তীব্র বিরক্তিতে মুখ কুঞ্চিত করে দাঁড়িয়ে রইল ওইভাবেই। 4বার বেজে উঠল ফোনটা। দিজা ফোনটা তুলে কোনো রকম সৌজন্য না দেখিয়ে কড়া গলায় বলল, হ্যালো। উপাস থেকে সালাম এলো, একটা পুরুষালী কণ্ঠস্বর। দিজা একটু শান্ত হয় এবার। উত্তর দিল দ্বিধাগ্রস্ত স্বরে, ভাবি লাবণ্য রাইট? আপনার নাম লাবণ্য? দিজা ভ্রুটা কুঁচকে ফেলল। যদি ইরফান হয় তবে ভাবি কেন বলছে? বলল, কে আপনি? আমি লাবণ্য নই। সরি, ওপাশের ছেলেটা বোধহয় একটু সপ্রতিভ হলো এবার। তাহলে কে আপনি? সেটা বড় কথা না। কেন ফোন করেছেন? লাবণ্যকে দরকার? কণ্ঠস্বরটা আরো প্রাণোচ্ছল লাগলো এবার। যা দরকার তা পেয়ে গেছি মনে হচ্ছে, এবং বিনা চেষ্টাতেই। দিজা ভ্রুটা আরো একটু কুঞ্চিত করে ফেলল। বলল, বুঝিনি আপনার কথা। আপনি দিজা রাইট? জি। আপনি? দিজার কথা শেষ না হতেই উপাস থেকে বলল, আমি ইরফানের চাচাতো ভাই ওয়াহিদ। দিজা ভ্রুটা টান করলো এবার। একবার বোধহয় হঠাৎই নজর পড়ায় দেখেছিল লাবণ্যর পাশেই বসেছিল একটা ছেলে, তার পাশে ইরফানের বোন এবং চাচি। তবে দিজা খেয়াল করেনি তখন বিশেষভাবে। বলল, কি দরকারে ফোন করেছেন? দরকার না থাকলে আপনাদের বাড়িতে কেউ কল করে না? ঠিক তা না, তবে আচ্ছা, এটা কার নাম্বার? নাম্বার ইরফানেরই, তবে কথা বলছি ওয়াহিদ। দিজা হুট করে কলটা কেটে দিল।
তাহলে কি বিয়ে ফাইনাল হয়ে গেছে? নয়তো ফোন করে লাবণ্যকে নিশ্চয়ই ভাবি বলতো না। ছেলেটার কথাবার্তা খুব হাস্যোজ্জ্বল ছিল, আর কথাগুলো গুছিয়ে বলে, ঠিক ফরজাদের মতোই। দিজা একটা দীর্ঘশ্বাস ফেলে। হঠাৎই আবার মনে পড়ল ফরজাদের কথা। সে তো গোমরা মুখে সারাক্ষণ বিরক্তি লেগে থাকে। দিজা ফোন রেখে রুম থেকে বেরিয়ে গেল। নিচে কি হচ্ছে তা জানা দরকার। সকাল 6টা বাজেনি হয়তো এখনো। ফরজাদের দরজায় দুমদুম করে ধাক্কা পড়ছে। ফরজাদ একটু নড়ে চড়ে চোখ মুখ কুঁচকে পড়ে রইল আবার ওভাবেই। অথচ ওপাশের ধাক্কার মাত্রা বাড়ছে। ফরজাদ চোখ খুলে তীক্ষ্ণ নজরে তাকায়। কঠিন মুখে দরজা খুলে দিল। আমিনা বেগম শুরু করলেন। নামাজ পড়ছো সকালে? এতক্ষণ লাগে ঘুম থেকে উঠতে? শহরে পড়তে যাইয়া সব কাফের হই গেছস। অলস কোনেকার, আয় আমার লগে। ফরজাদ গম্ভীর মুখে বলল, সমস্যা কি তোমাদের? আল্লাহর ভোরে উঠে বসে থাকতে হবে নাকি? আশ্চর্য, নামাজ যেহেতু পড়িনি তো আজকের মতো ঘুমাই। তোমাকে আমার দরজার সামনে আসতে কে বলেছে? নিষেধ করিনি। তুমি সকালে উঠে আট যাই করো, আমার দরজায় আসবে না। আমিনা বেগম গোমরা মুখে বললেন। মানুষ ফারজাদ, দিন দিন বজ্জাত হয়ে যাচ্ছিস। ফরজাদ উস্কো খুস্কো হয়ে থাকা চুলে হাত চালিয়ে বলল, অজানা কিছু বলো। আমিনা বেগম মুখ ফুলিয়ে তাকালেন। চুপ কর তুই বদমাস, খেজুরের রস আইনা দে, পিঠা বানাইতাম। ফরজাদ নাক মুখ কুঞ্চিত করলো। হোয়াট হোয়াট ননসেন্স! আপা, এই কাজের জন্য বাড়িতে আর কেউ ছিল না? ছোটবেলা থেকে জ্বালাচ্ছ, কবে পিছু ছাড়বে তুমি আমার? আমিনা বেগম হঠাৎই দুষ্টু হেসে ফেললেন। ফরজাদের গাল টেনে দিয়ে বললেন, তোর পিস ছাড়ুম না, যদ্দিন না মরতাছি। অহন যা, রস আইনা দে। ফরজাদ এমন হঠাৎ আক্রমণে মুখ বিকৃত করলো। ডেস্ক টেবিলের ওপর থেকে চশমাটা তুলে চোখে দিল। আমিনা বেগম মিষ্টি হাসি মুখে দেখছেন ফরজাদকে। এই ছেলে বাইরে যাই হোক, যেমনই হোক, আজও পরিবারের কাছে বড় আহ্লাদের। আমিনা বেগমের চোখে ফরজাদ ভবের রাজকুমার, যাকে দেখতে, শুনতে এবং বাকি সব দিক থেকে ব্যতিক্রম অথচ আকর্ষণীয় লাগে। দাদি হিসেবে যুবক নাতির এমন তাগড়া চেহারায় মুগ্ধ হয়ে চেয়ে রইলেন ক্ষণকাল। ঘরের ভিতরে শীত টের পাওয়া না গেলেও বাইরে কুয়াশার ঢাকা প্রকৃতি। 10 মিনিট পর বাইরে বেরিয়ে এসে দেখল আমিনা বেগম দাঁড়িয়ে আছেন। উঠানের এক কোণে বেশ কিছু গাঁদা ফুলের গাছ লাগিয়েছে লাবণ্য। বড় বড় গাঁদা ফুটে আছে গাছগুলোতে। লাবণ্য গাছের পাশে দাঁড়িয়ে ফুলগুলোই দেখছে এক দৃষ্টে। ফরজাদ বলল, আমি কোথায় কার গাছের রস আনতে যাব? আমি এসব পারবো না, লিমনকে পাঠাও। না, লিমনের যাইয়া কাম নাই, ও পারবো না। তুই যা, লাবণীরে নিয়ে যা, ও চেনে জানে সব। লাবণ্য অদ্ভুত দৃষ্টিতে তাকালো ফরজাদের দিকে। ফরজাদ জ্যাকেটের চেন লাগিয়ে চশমাটা খুলে আমিনা বেগমের কাপড়ের আঁচল টেনে নিল। চশমার কাচ মুছতে মুছতে বলল, যা করবে তাড়াতাড়ি। সকাল সকাল ঘুম থেকে টেনে তুলে এভাবে ঢং করার কোনো মানে হয় না। ঘুম পুরা হয় নাই, এসে ঘুমাবো আমি। সরি, সেই রসকসীন কথা ফরজাদের। আমিনা বেগম অসন্তুষ্ট চিত্তে বললেন, যা ভাই, প্রতিদিন তো কই না। লাবণীরে নেওয়া লাগতো না, ওর এখন বাইরে যাওয়া যাইব না। তুই দিজারে নিয়ে যা। ফরজাদ কোনো জবাব দিল না, কেবল মুখে চোখে বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। দিজাকে টেনে তুলে ফরজাদের সঙ্গে দেওয়া হলো। লাবণ্য তাকিয়ে একবার দেখলো দিজা ফরজাদের বেরিয়ে যাওয়া। এরপর আস্তে করে একটা ভারী শ্বাস ফেলে উঠান থেকে বাড়ির ভেতরে চলে গেল। ওপরে উঠে গিয়ে সিঁড়ির ঘরের জানালায় দাঁড়ালো। কুয়াশার আস্তরণে ঢাকা রাস্তা ধরে হেঁটে চলে যাচ্ছে ফরজাদ। দিজা অনিমেষ খোলা চোখে চেয়ে রইল সেদিকে। বাইরে বেশ ঠান্ডা, যেটা ভেতরে বোঝা যাচ্ছিল না। দিজার শরীরে শাল চাদর, বেশ বড় চওড়া, সেটা ঠিক পছন্দ হচ্ছে না ওর গায়ে। আবার ঠান্ডাও লাগছে। ফরজাদের সঙ্গে পা বেড়াতে বেশ জোরে হাঁটতে হচ্ছে। হঠাৎই বলল, চাদর আর জ্যাকেট অদলা বদলি করবেন? ফরজাদ তাকালো দিজার দিকে। হোয়াট ইজ আদলা বদলি? দিজা একটা হতাশ নিঃশ্বাস ফেলে বলল, চাদর টানতে ইচ্ছে করছে না, আপনার জ্যাকেট আমায় দেন, আমার চাদর আপনি নেন। ফরজাদ বলল, এই মাঝ রাস্তায় তার কেটে গেছে মাথার, ওভাবেই চলো, জ্যাকেট খুলতে পারবো না এখন। দিজা গোমরা মুখে ওইভাবেই চাদর মোড়ামুড়ি করে নিয়ে হাঁটতে লাগলো। চাদরটা অতিরিক্ত চওড়া, তার উপর শাল চাদর, পিচ্ছিল প্রায়, গায়ে থাকতে চাচ্ছে না। উপরন্তু ছোট্ট শরীরে অত বড় চাদর টানতে বেশ চাপ পেতে হচ্ছে। ফরজাদ জিজ্ঞেস করলো, কারা রস বিক্রি করে জানিস?
কালাম চাচারা করে নাকি এখনো? বহুদিন পর এভাবে গ্রামে একটা সংকোচ কাজ করে না? বেশ কিছুক্ষণ পর দিজা হঠাৎই মন্থর গলায় জিজ্ঞেস করলো, লাবণ্যর বিয়ে পাকা হয়ে গেছে? সব ঠিকঠাক। ছেলে ভালো, ভালো জব করে, লাবণ্যকে পড়ালেখাও করাবে। আর কাকা তো কাজবাজ তেমন করে না, আব্বার বদৌলতে বিয়েটা হয়ে যাচ্ছে। ভালোই থাকবে আই হোপ। এবার নিজের চিন্তা কর। হ্যাঁ। দিজা একটু চমকে তাকালো। ফরজাদ সামনের দিকে তাকিয়ে হাঁটছে, মুখটা গম্ভীর, তবে কথাটা শুনতে মোটেই গম্ভীর লাগেনি। দিজা আস্তে করে নজরটা নামিয়ে চঞ্চল একটা শ্বাস নিল। অদ্ভুত অনুভূতি হচ্ছে ভেতরে। কুয়াশা ঢাকা সকাল, পাশে হাঁটছে বলিষ্ঠ এক পুরুষ। আর চোখে একবার দেখলো ফরসাদকে। লম্বা দেহে সাদা লুঙ্গি, উজ্জ্বল বর্ণের শরীরে লুঙ্গির ওপর কালো জ্যাকেট। হাতাটা গুটিয়ে রেখেছে জ্যাকেটের বাঁ হাতের কবজিতে রূপার ব্যাঙ্গল, যা কবজি ছড়িয়ে পড়ে আছে। চোখে সাদা চশমা। আজব আকর্ষণীয় লাগছে দেখতে পুরুষটিকে সব মিলিয়ে অন্যরকম দেখতে। সাহেব সাহেব ভঙ্গিতে হাঁটছে দিজার পাশে। আনমনে মুচকি হাসলো মেয়েটা। কিছু দূর এগিয়ে ফরজাদকে জিজ্ঞেস করে, কাল যে ছেলেটা এসেছিল ওদের সাথে, তার সঙ্গে কথা হয়েছে আপনার? ফরজাদ সন্দিগ্ধ গলায় বলে, ওয়াহিদের কথা বলছিস? দিজা একটু অপ্রস্তুত হলো যেন। বলতে চেয়েছিল কাল রাতের ফোন কলের ব্যাপারে, এবার সিদ্ধান্ত নিল বলবে না। ফরজাদ জিজ্ঞেস করে, কি হয়েছে, কি সমস্যা, তা জিজ্ঞেস করছিস কেন? দিজা কথা কাটাতে মুখ ভ্যাংচায়। গোয়েন্দাদের এই এক সমস্যা, স্বপ্নেও সারা রাত মানুষের পেছনে স্পাইগিরি করে নাকি? ফরজাদ বলল, এনিওয়ে, আমি কি গোয়েন্দা নাকি? আর এখন ঘুমাচ্ছি না, বাস্তবে আছি। দিজার মনে মনে নিজেকে ধমকায়। কেন যে এই লোকের সাথে না ভেবেই সাধারণ কথা বলতে যায়। সাধারণ কথাকে অসাধারণভাবে নেওয়া মানুষ কিনা। লাবণ্যর ফোন বাজছে। ফারিন চিৎকার করে ডাকছে লাবণ্যকে। লাবণ্য নেমে এলো সিঁড়ি বেয়ে। ফারিনকে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপা? গলায় মাইক লাগিয়েছো কেন? পাড়ার লোক সব আমাদের গাড়ি চলে আসবে। ফারিন ভ্রু কুচকায়। ওই, তুই ফারজাদের মতো কথা বলতেছিস কেন? আমরা বিটকেল, ওর মতো ইটকেল পাটকেল মার্কা কথা বলবি না তো। লাবণ্য নিজেই আওড়ায়, বিটলে? সেটা কি? তোর ফোন বাজে, আগে যা তো। থামা তোর ফোন রে, কান মাথা ক্ষয় করে ফেললো। ফারিনকে পাশ কাটিয়ে লাবণ্য রুমে ঢুকে ফোনটা হাতে তুলল। ততক্ষণে কল কেটে গেছে। দেখলো মিসড কলটা অপরিচিত নাম্বার থেকে এসেছে। লাবণ্য চিন্তিত মুখে ফোনের দিকে তাকিয়ে রয়। সে মুহূর্তে আবারও কল আসলো সেই একই নাম্বার থেকে। ফোন রিসিভ করে সালাম দিল লাবণ্য। উপাস থেকে সালামের জবাব আসলে লাবণ্য বুঝতে পারে কলটা কে করেছে। ইরফান নিজেই আবার বলল, আমি যা বলতে কল করেছি হয়তো একটু ওয়ের্ড লাগবে, তবে আচ্ছা, তুমি কি আমার সঙ্গে দেখা করতে পারবে? লাবণ্য একটু সপ্রতিভ হলো। তুমি করে বলছে? সেদিন দেখে একদম ফ্রি মাইন্ডেড মনে হয়নি লোকটাকে। লাবণ্য এমন একটা কথার কি জবাব দেবে? ওকে চুপ থাকতে দেখে ইরফান নিজেই আবার বলল, তুমি কি ভয় পাচ্ছ লাবণ্য? আমি তোমার পরিবার থেকে অনুমতি নিয়েই দেখা করব, সো বি ইজি। লাবণ্য একটু থমকালো, এবার আস্তে করে বলল, আমি পরে জানাবো। শুনেছিলাম তুমি খুব স্বল্পভাষী, তবে সমস্যা নেই, আমার সঙ্গে থাকতে থাকতে কথা বলতে শিখে যাবে। ইরফানের কথায় লাবণ্য চমকিত হলো। লোকটা বেশ কায়দা করে কথা বলতে জানে। সংকুচিত গলায় বলল, আচ্ছা রাখছি, পরে জানাবো এ বিষয়ে। পরে অথবা আগে যাই জানাও, উত্তর হ্যাঁ হবে। আমি আসবো তোমায় পিক করতে। রসের হাড়িটা ফরজাদের হাতে। সে মাঠের মাঝে সরু রাস্তা দিয়ে হাঁটছে। দিজা পেছন পেছন হাঁটতে হাঁটতে হঠাৎই ধান ক্ষেতের মধ্যে নেমে পড়ল। সতেজ তাজা ধনেপাতার গাছ। লোভ সামলাতে পারে না দিজা, অমনি বসে যায় ধনেপাতা তুলতে। ততক্ষণে ফরজাদ বেশ কিছুটা এগিয়ে গেছে। সে বসে ইচ্ছে মতো ধনেপাতার গাছ টেনে টেনে তুলছে। হঠাৎই পেছন থেকে কারো ধাওয়া করার আওয়াজ পেল। ততক্ষণে দিজা বুঝে গেছে ক্ষেতওয়ালা নিশ্চয়ই। উঠে দৌড় দিল, তবে ধনেপাতার ঝোপটা দুহাতে ধরে। ক্ষেতওয়ালা গালি ঝাড়ছে আর এগিয়ে আসছে দিজার দিকে। দিজাকে পেছন থেকে দেখে চিনতে চেনার উপায় নেই।
দিজা দৌড়ে এসে ফারজাদের বাঁ হাতের বাহু ঝাপটে ধরে উত্তেজনা ও খুশিতে হাসতে থাকে। হাসতে হাসতে ঢলে ঢলে পড়ছে আনমনি ফারজাদের বাহুতে। ফারজাদকে ধরে জোরে জোরে এগোচ্ছে আর হাসছে দিজা। ফারজাদ তাকালো হাসিতে ভেঙে পড়া দিজার দিকে। চোখে মুখে দিজার উপচে পড়া আনন্দ। সে যে ফারজাদকে ঝাপটে ধরে আছে সেদিকে বিশেষ খেয়াল নেই, হয়তো খেয়াল দিতে চাইছে না মেয়েটা। ফারজাদ একটু অপ্রস্তুত ভঙ্গিতে আস্তে করে হাতটা নিজের বাহু থেকে ছাড়িয়ে দিল। দিজা থেমে যায়, চেহারাটা গুমটে হয়ে উঠল। ফারজাদ গম্ভীর হয়ে বলল, বাচ্চা আছিস নাকি এখনো? এটা কি ধরনের আচরণ? একটু থেমে আবার বলল, ধনে পাতা নেই বাড়িতে, এখান থেকে তুলতে হবে কেন? ফারজাদ আগে আগে হাঁটতে শুরু করলো এটুকু বলে। দিজা চুপচাপ হাঁটতে লাগলো পেছন পেছন। বাড়িতে ঢুকতেই আমেনা বেগম রসের হাঁড়ি নিলেন। ফারজাদ ভেতরে চলে যেতে অগ্রসর হয়। পেছন থেকে ফারহানা ডাকলেন, রস খেয়ে যা ফারজাদ। ফারজাদ কিছু না বলে ভেতরে চলে যায়। দিজা বসে আছে ড্রয়িং রুমে। কিছুক্ষণ পর সকলে এসে ঘিরে ধরল ওকে। আজ সন্ধ্যায় পিঠা উৎসব আছে বাড়িতে। ফারজাদ তো ফেরারি, এই আছে তো কখন ফুরুত করে উড়ে যাবে খবর পাওয়াই যাবে না। তাই সময় থাকতেই পিঠাপুলি খাওয়া শেষ করা চাই। বাড়িতে লোকের আমদানি তো কম নয়, আর সকলে মিলে প্ল্যান করে বসলো। আজ তারা বাড়ির রান্না খাবে না, মাঝারি একটা চড়ুই ভাতি হবে। দিজা কথা বলল নি কোনো। ফারিন সরু চোখে তাকায়। দিজা জোর করে একটু হাসলো। ঠিক আছে করো, তোমরা করলে আমিও আছি। বেলা 11টার মতো বাজে। বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে। সামনের শুক্রবারে বিয়ে। তুলে দেওয়া হবে না, তবে আয়োজন তো মেয়ের বাড়িতে 16 আনাই করতে হয় বরপক্ষকে খুশি করতে। মাঝখানে 6 দিন আছে। বাড়িতে 2টো মজদুর লাগিয়েছেন আসাদ সাহেব। পেছনের বাগানটার আশপাশে একটু ঝোপঝাড়ে ভরে গেছে, সেগুলো পরিষ্কার করার কাজে লাগানো হয়েছে। খাড়া দুপুর হতে হতেই রোদ বেরোলো বেশ ভালোই। ফারজাদ বসে আছে বাগানের মোড়া পেতে কাজ দেখছে। ফোনে কোনো জরুরি কথা বলছে মনে হলো। সে সময় নিপা গিয়ে দাঁড়ালো পাশে। ফোন রেখে নিপার দিকে তাকিয়ে ইশারা করলো। কি হয়েছে? নিপা তাড়াহুড়ো করে বলে, ভাইয়া একটা চুলা কেটে দাও না, আমরা রান্না করব। মামি রান্নাঘরে রান্না করতে দিচ্ছে না। ফারজাদ ভ্রু কুচকে বলল, তোরা পিকনিক করছিস, তোরা কাটবি, আমি কেন কেটে দেব? ফিরোজা এলো ছেলেকে কোলে নিয়ে। ফারজাদের দিকে এগিয়ে বলল, অগত্যা ফারজাদ উঠল, বলল, একটা কোদাল এনে দে। ফারিন কোদাল নিয়ে এলো। ফারজাদ জ্যাকেটটা খুলে ফারিনের হাতে দিয়ে রূপাকে বলল, আমার রুম থেকে আমার গামছাটা এনে দে। ফারজাদ কিছুটা মাটি খুঁড়ে গর্তের 3 পাশে কয়েকটা ইট সাজিয়ে দিল। দিজা তাকিয়ে দেখছে ফারজাদকে। কাজ শেষ করে গামছাটা গলায় ঝুলিয়ে বাড়ির ভেতরে চলে যায় ফারজাদ। ফারজাদ উঠোনের ডান দিকে কলপারে যায় হাত ধুতে। হঠাৎই লাবণ্য এসে পেছনে দাঁড়ালো। ফারজাদ সেদিকে না ফিরেই জিজ্ঞেস করলো, কিছু বলবি? লাবণ্য আস্তে করে মাথা নাড়ে। আসছি, যা। লাবণ্য বলল, কোথায় যাব? ফারজাদ ঘুরে তাকায় লাবণ্যর দিকে। ডাইনিং টেবিলে গিয়ে বস। লাবণ্য বুকটা ধুক করে উঠল। এটা ফারজাদের পুরনো স্বভাব, সকলকে একসাথে ডেকে নিয়ে খেতে বসা। আগেও এমন দিজা, লাবণ্য, লিমন, ফারিনকে নিয়ে ডেকে একসাথে খেতে বসতো ফারজাদ। লাবণ্য রেগে থাকলে তাকে ধমকে ধামকে টেনে এনে খেতে বসাতো। কবে জানি কেমন করে ফারজাদ বদলে গেল, এবং সে বদল এমন যে তা উল্লেখ করা যায় না, শুধু অনুভব করা যায়। ফারজাদ কঠোর হয়ে গেছে, ফারজাদ মায়াহীন হয়ে গেছে। লাবণ্য গেল না, দাঁড়িয়ে রইল। হাত মুখ ধুয়ে চশমাটা চোখে লাগিয়ে রোবোটিক ভঙ্গিতে হেঁটে চলে গেল ফারজাদ। ঢাকাতে থাকলে খাওয়া ঘুম ঘড়ির কাঁটার সাথে বেঁধে থাকে, বাড়ি আসলেই সব গুলিয়ে যায়। ডাইনিং রুমে টেবিলে বসে খাচ্ছে দিজা। লাবণ্য হঠাৎই একটু বিরক্ত হলো। ভালো লাগলো না কেন জানি ব্যাপারটা। সে হঠাৎই স্বার্থপরের মতো ভাবছে। তা বুঝে নিজের মনেই হাসলো একবার। ফারজাদ গিয়ে বসলো দিজার পাশের চেয়ারে। লাবণ্য মাথা নিচু করে খাচ্ছে। হঠাৎই ফারজাদ জিজ্ঞেস করলো, কি বলবে বল এবার। দিজা মাথা তুলে তাকায় লাবণ্যর দিকে। সে মুহূর্তে লাবণ্য ঠিক দিজার দিকেই তাকিয়েছে।
দিজা মনোযোগ সহকারে খাবার চিবোচ্ছে। লাবণ্যকে একটু অপ্রস্তুত দেখালো। ফরজাদ নজর তুলে তাকিয়ে দেখলো এক নজর লাবণ্যর অপ্রস্তুত বোধ। বলল, কি করবি? ফারজাদের কণ্ঠটা কেমন ভারী শোনালো। লাবণ্য দ্রুত বলে উঠল, আসলে আকস্মিক দিজা চট করে দাঁড়িয়ে পড়লো চেয়ার থেকে। খাবারের প্লেট হাতে নিয়ে আস্তে করে সেখান থেকে চলে যেতে অগ্রসর হয়। ফরজাদ ডাকলো, দিজা বস এখানে, দ্বিতীয়বার যেন না বলতে হয় আর। দিজা একটু ইতস্তত করে ঘুরে এসে বসলো আবার ভারী পায়ে। ফরজাদ লাবণ্যকে বলল, এবার বল। লাবণ্য অবাক হয়। ফরজাদের স্বাভাবিক ভঙ্গি, আশেপাশে আদৌ কিছু হয়েছে বলে মনে হচ্ছে না। তার মুখের দিকে তাকিয়ে কয়েক মুহূর্ত কেটে যায় এভাবেই। ফরজাদ তাকিয়ে আছে লাবণ্যর দিকে। লাবণ্য সেদিকে তাকিয়ে থমকে যায়। ফরজাদ কঠিন দৃষ্টি মেলে তাকিয়ে আছে। চাপা স্বভাবের হওয়ায় রাগটুকু হয়তো তামাশার পর্যায়ে যায়নি এখনো। হঠাৎই দাঁতে দাঁত পিষে টেবিলের উপর একটা চাপা থাবা মেরে বলল, নাটক চলছে এ বাড়িতে, হ্যাঁ? অভিনয় কারা কারা করছে? তোর কি হয়েছে বল। কি বলবি যেটা কারো সামনে বলা যায় না? তোর আমার সঙ্গে এমন কি কথা থাকতে পারে যেটা দিজা থাকলে বলতে মুখে বাঁধে? আর তুই উঠে যাচ্ছিলি কেন? বলেছিলাম। কি চলছে তোদের মাঝে বলতো? লাবণ্য মাথাটা নত করে নেয় আস্তে করে। দিজা সংকুচিত নজরে খাবারের দিকে তাকিয়ে আছে। ফরজাদ চাপা গর্জন করে বলে উঠল, এই তাকা, আমার দিকে তাকা। আমাকে কি মনে হয়, হ্যাঁ? এই যে সকাল বিকাল দীর্ঘশ্বাস, আড়ালে আড়ালে বিরহ যাপন করছিস, আমি পরোয়া করি না বলে কিছু বুঝিও না? পাগল শালা আমি, রাইট? বাড়িতে কয়েকদিনের জন্য এসেছি, ভেবেছিলাম এভাবে অ্যাভয়েড করে পার করে দিই দিনগুলো, চলেই তো যাব। অথচ তোদের এসব মেলো ড্রামা টাইপ পারফরমেন্সে মন্তব্য না করে আর পারলাম না। ওয়েট লুক, আমায় দেখে প্রেম পায় তোদের, হ্যাঁ? কোন ভিত্তিতে? তাকা এদিকে। হুঙ্কার করে ওঠে ফরজাদ। লাবণ্য একটু শক্ত হয়ে চোখটা বুজে নিল এটে। দিজা ফরজাদের দিকে তাকিয়ে একটা অর্ধ ভেজা ঢোক গিলল। ফরজাদ আবার বলে, আমার প্রতি প্রেম জাগার কারণ কি? না আমি কখনো তোদের তেমন আশকারা দিয়েছি, না পাত্তা দিয়েছি, আর না আমার কোনো আচরণ এমন কারো মনে ধরার মতো। তাহলে তোদের ভেতরে প্রেম পোকা কিরকির করে কিভাবে? আমার আচার আচরণ, স্বভাব চরিত্র, পছন্দ, কথাবার্তা, এসবের কোনো কিছুই প্রেমে পড়ার মতো, হ্যাঁ? ফরজাদকে খ্যাপা ষাঁড়ের মতো লাগলো এবার। সকলে জানে অবশ্যই ফরজাদকে, আবার এটাও জানে ফরজাদ বহুরূপী। দিজার চোখটা ভিজে উঠেছে অপমানে, দাঁতের মাড়ি আটকে বসে আছে। লাবণ্য মাথা নত করে আছে, কিঞ্চিত নড়াচড়ার ক্ষমতাটুকু হারিয়েছে। ফরজাদ আবার বলল, আমার মতো ছেলের প্রেমেও পড়া যায়? আমি তো জানতাম আমার যে জঘন্য আচরণ আর চলাফেরা, সেসবের লোকে আমায় ঘৃণা করেই গুল পাবে না। সারা দুই পুচকে মেয়ে বিরহে মরছে। হাতের আঙুলে তুড়ি বাজিয়ে দিজাকে উদ্দেশ্য করে বলল, হেই লুক, আমার জীবনটা আর 5টা মানুষের মতো। আমার চলাফেরা, আমার কথাবার্তা, কিসে আটকেছিস বলতো? আমার রূপ তো নাই, তাহলে কি? আবেগে? শালার আবেগ। লিসন, আমার লাইফটা সাধারণ মানুষের মতো না, আর না আমি স্বাভাবিক। আর আমার এই অস্বাভাবিক জীবনের দিকে প্রেম নজর দিয়ে নিজেদের ফালতু মেয়ে প্রমাণ করার চেষ্টাও করিস না। আমি খারাপ, এর চেয়ে বড় কোনো সত্য নাই, তা সকলে জানে, আর আমিও মানি। আর এই আমি থেকে দূরে থাকবি, এটা আমার ওয়ার্নিং থাকলো। ফরজাদ জোরে জোরে কয়েকটা শ্বাস নিল। লাবণ্যকে বলল, তোর বিয়ে ঠিক হয়ে গেছে, হ্যাঁ? মাইন্ডেড, আমি কেবল তোর কাজিন। এত বছরে যখন কোনো রকম রেসপন্স করিনি, আশা করি বুঝতে পেরেছিস আমি মরিচিকা। এই যে দিনের পর দিন চুপ আছি, অবুঝ হয়ে আছি, কত ভালো মানুষের পরিচয় দিয়েছি, ভাবতে পারছিস? আজ আর নিতে পারলাম না তোদের ঢং। সিরিয়াসলি, ইটস ভেরি মাচ ইরিটেটিং। এই আবেগে মেয়েদের ন্যাকা আবেগ আমার কাছে। দিজার চোখের কোণ বেয়ে অনুমতিহীন এক ফোঁটা জল গড়ালো অপমান আর ক্ষোভ ছড়িয়ে। লাবণ্য পাথরের মতো বসে আছে। যখন তখন খাবার ঘরে যে কেউ ঢুকবে। ফরজাদ অমানুষের মতো ধমকে উঠল, ওঠ, যা সামনে থেকে। লাবণ্য জড় পদার্থের মতো উঠে চলে যায় ভঙ্গুর মনটাকে নিয়ে। দিজার শরীরটা শিউরে শিউরে উঠছে থেকে থেকে। ফরজাদ চাপা স্বরে বলল, নিজের এই মূল্যহীন অনুভূতিকে দাফন করে ফেল নিজের ভেতরে। আমি খারাপ মানুষের প্রতি অনুভূতি আনা পাপ তুই করেছিস। পাপ মুক্ত কর নিজেকে। আর তোর এই অনুভূতি নিতান্তই সস্তা। এসব প্রেম ভালোবাসা পৃথিবীতে নেহাত নিচু একটা ব্যাপার। ফারজাদ ভালো না দিজা, ফারজাদ মুখোশধারী। যা সে দেখায় সে এক্স্যাক্টলি তার বিপরীত।
নিজেকে কাঠ ঘড়ি হিসেবে পুড়িয়ে সেই আগুনে নিজের অনুভূতিগুলো ছাই করে ফেলেছে ফারজাদ। সেই অনুভূতি শূন্য খারাপ মানুষটার ওপর থেকে নিজের আবেগী অনুভূতিগুলো উঠিয়ে নেয়। আবেগকে ঘৃণা করি আমি, তোর মাঝে সে অনুভূতি দেখে তোকেও ঘৃণা করতে শুরু করি। তার আগে এসব ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে বের কর। ফারজাদ প্লেট সরিয়ে উঠে চলে গেল। দিজা বসে রইল ওভাবেই। তার অনুভূতি মিথ্যা, ফালতু, সস্তা। ভাবতেই বুকে আঘাত অনুভূত হলো। এতদিন ধরে সুপ্ত অবস্থায় জমিয়ে রাখা তার অনুভূতিগুলো সস্তা, তা কেবল আবেগ। আর ফারজাদ সব বুঝেও কখনো বুঝতে দেয়নি, সে বোঝে। দিজা নিজের উপর তাচ্ছিল্য প্রকাশ করে হাসে। সে এরকম একটা নির্দয় পুরুষের প্রেমে আটকেছে জীবনের সেই শুরুতে। আজ লাবণ্যর জন্য সহানুভূতি জাগলো ভেতরে। চোখের পানি নিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে ফেলল দিজা। হাসিটুকু স্থায়ী হয় না ঠোঁটে। কান্নার বহর বাড়তেই ঠোঁটের হাসি মিলিয়ে ঠোঁট দুটো ভেঙে পড়ে কান্নায়। দিজা বাথরুমের শাওয়ার অন করে আয়নার সম্মুখে গিয়ে দাঁড়ালো। চোখটা লাল হয়ে আছে, হয়তো কান্নাগুলো বাঁধ ভেঙে ছুটে বেরোতে না পেরে চোখের শিরায় রক্ত হয়ে জমে আছে। বুকের ভেতরে জ্বলছে, থেকে থেকে মুচড়ে উঠছে বুকটা। কি নিষ্ঠুর অপমান, কি অবমাননায় পূর্ণ দাম দিল ফারজাদ তার অনুভূতির। এবার হুহু কেঁদে উঠল দিজা। এ কান্না থামবে না আর। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে ইচ্ছে করছে। দিজা নিঃশব্দ চিৎকারে ফেটে পড়ে বদ্ধ দরজার ভেতরে। সেই বুক ফাটা আত্মচিৎকার দেখার লোক নেই, থামানোর লোক নেই। কখন থামবে এই আর্তনাদ কে জানে। ফারজাদ সন্ধ্যার দিকে তৈরি হয়েছে ঢাকার উদ্দেশ্যে যাত্রায়। ঢাকা থেকে কল এসেছিল, তাকে যেতে হবে। বাড়ি শুদ্ধ সকলে প্রতিশ্রুতি নেয়, বিয়ের আগে ফিরে আসবে ফারজাদ বাড়িতে। ফারজাদ বলল, আসবো। আজ দুপুরেই কল এসেছিল ডিআইজি স্যারের। ট্রেনিং শুরু হবে খুব শীঘ্রই। ডেপুটি ইন্সপেক্টর আর্জেন্ট দেখেছেন। উঠোনে নামতেই দুর্ঘটনাক্রমে লাবণ্য সামনে পড়ে গেল ফারজাদের। দুজনেই কেউই কাউকে গ্রাহ্য না করে বরং অপরিচিতর মতো পাশ কাটিয়ে চলে যায়। আজকের পিকনিকের প্ল্যান ক্যান্সেল হয়েছে। কারণটা দিজা ও লাবণ্য। তারা কেউ উপস্থিত না, দুজনেই রুমে আটকে আছে সারাদিন। তার উপর ফারজাদ চলে যাচ্ছে, বলা তো যায় না কোথায় কোন কাজে আটকে যাবে, ফিরতে পারবে না হয়তো বিয়েতে। ঢাকা পৌঁছেই ফারজাদের যাওয়ার কথা ছিল রাজারবাগ, অথচ রাস্তায় জ্যামের কারণে রাত 10টা পেরিয়ে গেছে। শীতের রাত 10টা কম নয়, আর তাছাড়া ইচ্ছে করছে না এখন পুলিশ লাইনে যেতে। শান্তিনগর নিজের ফ্ল্যাটে যায় ফারজাদ। মন মেজাজ থমকে আছে। ফ্ল্যাটে ঢুকে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। রুমে ফিরে এসে সিগারেটের প্যাকেটটা নিয়ে আবার বারান্দায় যায়। দেশলাই বা লাইটার কিছুই আনেনি। মেজাজ চড়ল আরো। কিচেনে গিয়ে দেশলাই এনে সিগারেট জ্বালায়। রাতের আকাশে চাঁদ নেই, কুয়াশায় ঢেকে আছে চারিদিক। কিছুক্ষণ স্মোকিং করে রুমে চলে এলো। একটু ঘুম দরকার। শরীরের সাথে সাথে মানসিকভাবেও ফিট রাখা জরুরি নিজেকে। সকালে ডেপুটি ইন্সপেক্টর সম্মুখে ক্যান্ডিডেট হিসেবে দাঁড়াতে হলে ফিটনেসের বিকল্প নেই। এরকম ভোতামুখ বসে যাওয়া চোখ আর দুর্বল শরীরে প্রশাসন কর্মকর্তাকে মানায় না। ফারজাদ নিজেকে কড়া ধমক দেয়। আইন বিভাগের কর্মকর্তা হতে হলে নিজের মানসিক সুখ দুঃখ, খারাপ ভালো লাগা, কষ্ট আঘাত, এক কথায় স্নায়ুকোষকে কেটে ফেলে দিতে হয়। ব্যক্তিগত বলতে কিছু রাখতে নেই। মেশিন তারা, কেবলমাত্র দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিন্তকরণ। এক একটা মেশিন হিসেবে ব্যবহৃত সক্রিয় থাকতে হয় দৈনিক 24 ঘন্টা। রাত প্রায় 12টা বাজে। সকলেই খাওয়া দাওয়া সেরে যে যার রুমে ঘুমাতে চলে গিয়েছে। দিজা বসে আছে লাবণ্যর রুমের বারান্দায়। সে আগেই খেয়ে রুমে এসেছে। লাবণ্য এসে দিজাকে রুমে দেখতে না পেয়ে নিঃশব্দে বারান্দায় একবার উকি দিয়ে দেখলো। গায়ে কেবল ওড়না জড়ানো। ঠান্ডা হাওয়ায় গরম কাপড় পরেই গা হিম হয়ে আসছে, অথচ মেয়েটা অনুভূতিহীন বসে আছে ঠান্ডার মধ্যে। লাবণ্য রুমে ফিরে প্রথমে সোয়েটার নিলেও পরে সেটা রেখে একটা চাদর নিয়ে গিয়ে আস্তে করে জড়িয়ে দিল দিজার গায়ে। দিজার মাঝে কোনো বিশেষ প্রতিক্রিয়া দেখা গেল না। সে সজল চোখে চেয়ে আছে কুয়াশায় ঢাকা অন্ধকারের দিকে। লাবণ্য বারান্দার গ্রিল ধরে দিজার পাশে দাঁড়ায়। দিজার চোখে বাঁধ ভাঙা পানি। অপমানে কাঁদছিস নাকি ভালোবাসায়? লাবণ্যর বলা কথাটা অদ্ভুত শোনায়। দিজা চোখটা মুছে নিল সন্তর্পণে, বলল, কাঁদছি না। লাবণ্য কিঞ্চিত হাসলো। না কাঁদলে ভালো। আচ্ছা দিজা, তুই কবে পা পিছলেছিস বলতো? আমি বেশ অবাক হয়েছিলাম। আমি না হয় বোকা, অধম, পাগল,
কিন্তু তুই তো কত চঞ্চল, তোর সঙ্গে কি করে এত বড় দুর্ঘটনা ঘটে গেল? লাবণ্যর কণ্ঠস্বর কেমন যেন শোনায়। মেয়েটা নিজেকে লুকানোর অদম্য ক্ষমতা নিয়ে জন্মেছে। বুকে ঝড় উঠেছে, তাণ্ডবপূর্ণ ঝড়। অবহেলায় হীন হয়ে প্রেমিকের দ্বার থেকে ফিরে আসার পর গুমোট কালো মেঘে বুক ছেয়ে আসা ঝড়। অথচ মেয়েটা অনড়, অটল, পর্বতের ন্যায় অবিচল। একেই বোধহয় পরিণত বলে, একেই বোধ করি বলে ম্যাচুরিটি। দিজা নিজেকে সামলে কিছুক্ষণ পর জিজ্ঞেস করলো, কি বলতে চেয়েছিলি তুই? লাবণ্য তৎক্ষণাৎ জবাব দিল না। বেশ কিছুক্ষণ চুপ থেকে আস্তে করে বলল, ইরফান কল করেছিল, কাল ঢাকা করার কথা বলল, তাই ভাবছিলাম ফারজাদ ভাইকে জানাবো। দিশা কিছু বলল না আর, আস্তে করে উঠে বাথরুমে চলে যায়। লাবণ্য তাকিয়ে দেখলো দিজাকে, মনে মনে হাসলো একটু। মেয়েটার চোখ বাধা মানছে না, অথচ কারোর সামনে ঝরাতেও চাইছে না সেই পানি। দিজা চলে যেতেই লাবণ্য গ্রিলে মাথা ঠেকিয়ে আকাশের দিকে তাকায়। প্রকৃতি থেমে আছে যেন, জমে আছে ঘন কুয়াশার আস্তরণের মাঝে। সেই বরফ শীতল রাতের গুমোট পরিবেশে লাবণ্যর চোখ বেয়ে উষ্ণ কয়েক ফোঁটা তরল গড়িয়ে পড়ল। এ আফসোস নয়, আর না মন ভাঙার কষ্টে ঝরছে। তার তো মন ভাঙেনি, কেবল ছোট্ট একটা টুকরো আকাঙ্ক্ষাতে বাস্তবতার ছোঁয়া লেগেছে। আর বাস্তবতা নিষ্ঠুর, বাস্তবতা কঠোর। বাস্তবতা কেবল কেড়ে নিতে জানে, বাস্তবতা তা দেয় যা মানুষের চাহিদার বিপরীতে রয়েছে। আজ লাবণ্যর সঙ্গে সেটাই প্রকাশ্যভাবে ঘটে গেছে। লাবণ্যর বাবা আসলাম বরাবরই ভাতুরে লোক। আফসানা বেগম বিয়ে হয়ে এসে থেকেই আজাদ সাহেবের ঘাড়ে পড়েছেন। স্বামী খরচ বহন করতেন না, বরং দায়িত্ব জ্ঞানহীনভাবে ছোট মেয়ে ও বউকে বড় ভাইয়ের ঘাড়ে রেখে এদিক সেদিক উড়ে বেড়াতেন। আফসানা বেগম লাবণ্যকে নিয়ে ভাসুরের কামাইয়েই দিন কাটাতে লাগলেন। যখন লিমন তার গর্ভে, আজাদ সাহেব লাবণ্যকে নিজের কাছে রেখে আফসানা বেগমকে আসলামের কাছে পাঠালেন ঢাকা। তখন থেকেই লাবণ্য বড় চাচার কাছে মানুষ। ছোটবেলা থেকে দেখেছে ফারজাদকে। দিজা মামার বাড়ি থাকার সুবাদে দুজনে একসাথে মানুষ হলো। ফারজাদ সন্ধে হলেই পড়তে বসাতো ওদের দুজনকে। কখনো ফারজাদ গ্রামের কর্মঠ দায়িত্ব জ্ঞান সম্পন্ন ছেলে, তো কখনো ভালো পড়ালেখা করে শিক্ষিত এক যোগ্য ছেলে, তো কখনো শহরে সাহেবী বাবু। তবে যাই হোক, আগে ফারজাদ এরকম নির্দয় ছিল না। কখনো বাড়ির কারোর সাথে উল্লেখযোগ্য খারাপ আচরণ সে করেনি। সব মিলিয়ে লাবণ্যর মনের এই নরম অনুভূতি জায়গা খুব বেশি অস্বাভাবিক নয়। ফারজাদ চাচাতো ভাই হিসেবে সব দিকেই মোটামুটি ঠিকঠাক। আর তার উপর বয়ঃসন্ধিকাল থেকে চোখের সামনে খুব কাছ থেকে দেখে দিন কেটেছে। লাবণ্য একটু ভেবে আরেকবার চোখটা মুছে নেয়। ফারজাদ জিজ্ঞেস করলো, লোকে তার কোথায় আটকায়? লাবণ্য জানে ফারজাদের মাঝে আটকানোর মতো অনেক কিছু আছে, বিশেষ করে তার দায়িত্ব জ্ঞান। যেখানে অল্প কিছুটা ক্ষতির সম্ভাবনা আছে, সে কাজ ফারজাদ করবে না, নিজেকে খারাপ বানিয়ে হলেও করবে না। লাবণ্য অবুঝ না, সে তো সারা জীবনই মেনে নিয়েছে ফারজাদ কেবল তার একটা আকাঙ্ক্ষা ছিল, যা কখনো বাস্তবে রূপ নেওয়ার নয়। এত চেষ্টা করেছি নিজেকে লুকানোর, অথচ ওই জহুরি দৃষ্টি থেকে গোপন অনুভূতিকে বাঁচানোর সাধ্য হয়নি। নিজের কাছে প্রতীক্ষা করে লাবণ্য, এই শেষ দীর্ঘশ্বাস সে ফেলবে ফারজাদ নামের ওই হৃদয়হীন পুরুষটার জন্য। তাকে নতুন জীবন শুরু করতে হবে। তার ভাগ্য তার দ্বারে দাঁড়িয়ে কড়া নাড়ছে। দ্বার খুলে ভাগ্যকে স্বাগত জানাতে হবে। এখানে পড়ে থাকলে তো চলবে না। রুমে চলে এলো। দিজা যে বাথরুম থেকে কখন বিছানায় এসে শুয়েছে এসে টেরই পায়নি। কম্বলের নিচে মুখ লুকিয়ে নিশ্চয়ই ফোপাচ্ছে। লাবণ্য তো নিজেকে আবৃত করে ফেলবে কঠিন আবরণে, কিন্তু এই পাগলি মেয়েটা কবে বুঝবে বাস্তব জীবনটাকে? লাবণ্য বাধা দিল না দিজাকে। এই চোখের পানি তো পরশ পাথর, এর ছোঁয়া মানুষ পেলেই সে হয়ে যায় ব্যথাহীন। কাঁদতে কাঁদতে যেদিন এই কান্না থামবে, সেদিনের পর তাকে কাঁদানোর সাধ্যে আর কোনো আঘাতের থাকবে না। আঘাতের তীব্র যন্ত্রণা মানুষকে ব্যথাহীন করে তোলে। এই মেয়ে এভাবে কিছুদিন কাঁদলে তবেই কিনা জীবনের টানাপোড়েনকে হাতের মুঠোয় মুচড়ে সামনে এগোতে পারবে নির্দ্বিধায়। লাবণ্য পাশ ফিরে শুয়ে পড়ল। তার কষ্ট লাগছে না, একটু জ্বলছে বুকের ভেতর, তবে চলবে সেটা। সে মেয়ে, সে মানুষ, সে প্রাপ্ত মনস্ক মেয়ে মানুষ। তার কাছে ব্যথা যদি হার না মানে, তবে সে কিসের প্রাপ্তবয়স্ক মেয়ে মানুষ?
সকাল 9টার দিকে ফারজাদ বেরিয়ে পড়ল রাজারবাগের উদ্দেশ্যে। ভেতরে ঢুকতেই কনস্টেবল ফারজাদকে নিয়ে যায় ডেপুটি ইন্সপেক্টর রাশেদুল হকের সম্মুখে। ফারজাদ গিয়েই সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার। রাশেদুল হক মাথা নেড়ে মনে মনে জবাব দিয়ে ফারজাদের দিকে হাতটা বাড়িয়ে দিলেন। হ্যান্ডশেক করতে করতে রাশেদুল হক একবার পর্যবেক্ষণ করে দেখলেন ফারজাদকে। 6 ফুটের কম হবে না ফারজাদ। বডি ফিটনেস ঠিকঠাক। টি শার্টের ওপর দিয়ে বক্ষপিঞ্জরের ওপর কাষ্ঠল কঠিন দেহটা ভেসে উঠেছে যেন। তার উপর পরনে তার গ্রে কালারের কার্গো প্যান্ট, উপরে সাদা টি শার্ট, তার উপরে কালো শার্ট। রোদ চশমাটা খুলে হাতে নিয়েছে সম্মানের খাতিরে। এই ছেলেটাকে প্রথমবার দেখে যা মনে হয়েছিল, আজও ঠিক সেই কমপ্লিমেন্টই দিলেন। ফারজাদ, তোমার চাকরি তো হয়ে যাবে, আর তাতে এসবি অফিসার ফারজাদ কম, আর্মি মেজর ফারজাদের ইয়ারজান খান বেশি লাগবে। ফারজাদ মুচকি হাসলো। আপনার কমপ্লিমেন্টটা নিন্দাজনক ছিল নাকি প্রশংসামূলক, আমি কনফিউজড স্যার। রাশেদুল হক সামান্য হেসে আবার তাৎক্ষণিক মুখটা গম্ভীর করে বললেন, ওয়ার্কআউট রুটিনটায় কোনো গড়বড় করো না। ফিটনেস ধরে রাখাটা পুলিশের চাকরিতে অবশ্যই জরুরি, বিশেষ করে তোমার মতো জওয়ান অফিসারের জন্য। অন্তত ট্রেনিং শেষ হবার আগ অবধি কোনো অনিয়ম নয়। বলেই তিনি হেঁটে গিয়ে বসলেন অদূরে রাখা চেয়ারটাতে। ফারজাদ এগিয়ে গিয়ে দাঁড়ালো। রাশেদুল হক বললেন, আগামীকাল তোমার সঙ্গে ডিআইজি স্যার দেখা করবেন এবং অফিসিয়ালি তোমার গেট আপ দেখে এবং সব কিছু বিবেচনা করা হবে আরেকবার। ভেবো না সিলেক্টেড হওয়ার পর আর অবজার্ভ করা হয় না। এবার পার্সোনালি কিছু বলি, সেগুলো মন দিয়ে শোনো। যদিও আমি জানি তুমি কেমন, আসলে প্রথম তোমায় দেখেই মনে হয়েছিল তুমি বেটা সাচ্চা কষাই প্রকৃতির লোক, আর এরকম লোকেরাই সাধারণত এই লাইনে ভালো করতে পারে। মাঝে মধ্যে ইচ্ছে করে তোমার মতো মানুষদের ফটোকপি করে অথবা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে চাষ করি, আর সবগুলোকে দেশের দুর্নীতি দমনের কাজে লাগিয়ে দিই, যারা সুষ্ঠুভাবে মেশিনের মতো দেশের জন্য নিজেকে বিলিয়ে দিয়ে কাজ করবে। যেসব ঝোল এসে ভর্তি হয় এই লাইনে, কি বলবো। এটুকু বলেই ইশারা করলেন ফারজাদকে লোহার চেয়ারে বসতে। ফারজাদ ঘাড় নেড়ে বোঝায়, এভাবেই ঠিক আছে। রাশেদুল হক বললেন, আরে বসো হে ইয়াং ম্যান, একবার ডিউটিতে জয়েন করো, এ জীবনে আর বসার সুযোগ নাও হইতে পারে। পাশে দাঁড়ানো দুজন অফিসার ও কনস্টেবল মুখ চেপে হাসলো একটু। এই জন্য তাদের ডেপুটি স্যারকে ভালো লাগে। যেমন কর্তব্যপরায়ণ, কঠোর সুশৃঙ্খলা, তেমনই রসিকও। ফারজাদ বসলে তিনি বলতে শুরু করলেন, বুঝলে ইয়াং ম্যান, বস্তুত দেশের রক্ষী আমরা। দেশ যদি যোদ্ধা হয়, আমরা তার হাতে থাকা ঢাল। যদিও কথাটা আজ শুধু কথাই, এসব নীতি কেউ মানে না, তবে আসল নীতি তো এটাই, নিজেকে কোরবানি করে দেওয়া। আমাদের ব্যক্তিগত জীবন থাকতে নেই, শারীরিক ব্যথা থাকতে নেই, অলসতা, ক্লান্তি, ঈদ, উৎসব, ছুটি, জীবনের দাম, এসব আমাদের জন্য প্রযোজ্য নয়। তুমি ভালো ঘর থেকে এসেছো, পরিবার, পরিজন, প্রেমিকা, আত্মীয় এসব থাকবেই। তবে জানো কি, তুমি যেখানে ঢুকতে যাচ্ছ সেখানে ঢোকার আগে এসব বাইরে রেখে তারপর পা দিতে হয়। রাত বিরাত কোন জঙ্গি দলের পিছনে দৌড়াবে, রাজনৈতিক অপরাধ দমন করতে গিয়ে গুলিতে বুক ফুটো করে রাস্তায় লুটিয়ে পড়বে, বন্যায় ভেসে যাওয়া মানুষকে উদ্ধার করতে গিয়ে নিজেকে ভাসাতে হবে, গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে কোথায় কার হাতে মরে গুম হয়ে যাবে তার হাদিস এ দুনিয়াতে আর পাবে না। খবর বেরোবে তুমি নিখোঁজ। এবার বলো, তোমার কি পিছুটান থাকতে আছে? ঘরে বউয়ের প্রতি অগাধ মায়া, মায়ের আশীর্বাদে বেঁচে থাকার আকাঙ্ক্ষা, সন্তানের জন্য খেলনা নিয়ে ঘরে ফেরার সুযোগ, এইসব কিছুই অনিশ্চিত, ঠিক তোমার এই রোবোটিক জীবনটার মতো। ফারজাদ মাথাটা সামান্য ঝুঁকিয়ে মূর্তির ন্যায় বসে শুনছে কথাগুলো। রাশেদুল হক আবার বলতে শুরু করলেন, কষ্ট, আঘাত, ব্যথা, ক্লান্তি, মায়া, ব্যক্তিজীবন, মনের টানের আবেগ, উত্তেজনা, অনুভূতি, এসব থেকে মুক্ত আমরা। এমনই কিছু ওয়াদা পাঠ করানো হবে তোমাকে। পুরোটা কেউ পালন করে না, কেউ বিশ্বস্ত হয়ে কাজ করে না, এটা ঠিক, তবে করা উচিত তো নাকি? করার চেষ্টা করা উচিত। তুমিও নিজেকে প্রস্তুত করো কেবল ওই একটা ইলেকট্রিক মেশিন হিসেবে সরকারের হুকুমে পুতুলের মতো নাচতে। শারীরিক ও মানসিক দুইভাবেই প্রস্তুত করে তোলো। মস্তিষ্কের কিছু অংশ ফেলে কিছু অংশ কাজে লাগাতে হবে এখন থেকেই তোমাকে। যে অংশে আবেগ, অনুভূতি, ঘুম, ক্লান্তি, ক্রোধ, ঘৃণা, ভালোবাসা কাজ করে, সেই অংশকে বাদ দিয়ে যে অংশে তীক্ষ্ণ বুদ্ধি, চতুর নজর আর সন্দেহকে বাস্তবে রূপ দেওয়ার উপস্থিত জ্ঞান ডেলিভার করা হয়, সেই অংশকে রেখে দিতে হবে। ত্যাগ, গোটাটাই ত্যাগ। পুলিশের চাকরি মানে গোটাটাই ত্যাগ, এছাড়া আর কিছু না। লাবণ্য বেশ সংকুচিত ভঙ্গিতে রিকশা থেকে নেমে দাঁড়ায় রেস্টুরেন্টের সামনে। আগেই এসে থেমেছে কাছে ইরফান বাইক নিয়ে।
বাড়ির সামনে লাবণ্যকে নিতে গিয়েছিল। লাবণ্য কোনোভাবেই বাইকে উঠতে রাজি হয়নি। এমনকি তার ভাবসাব দেখে মনে হয়েছে আর দু একবার বললে মেয়েটা হয়তো আর যাবেই না সঙ্গে। ইরফান অবশ্য জোর করেনি, তবে বলেছিল কয়েকবার বাইকের পেছনে উঠতে। শেষ অবধি লাবণ্য রিকশাতে এবং ইরফান সেই রিকশাকে অনুসরণ করে পিছন পিছন বাইকে এসেছে। লাবণ্য চোরা চোখে এদিক ওদিক তাকাচ্ছে, চোখে মুখে তার নীরব অস্বস্তি। ইরফান হাত প্রসারিত করে ইশারা করলো লাবণ্যকে আগে ঢুকতে। লাবণ্য ভেতরে ঢুকে দাঁড়িয়ে পড়লো সিঁড়ির সামনে। পা থামিয়ে দাঁড়িয়ে যাওয়ায় ইরফান আবার ঘাড় নেড়ে ইশারা করে দোতলায় উঠে যেতে। লাবণ্য জিহ্বা দিয়ে ঠোঁট নেড়ে ধীর পায়ে উঠে যায় রেস্টুরেন্টের দোতলায়। খুব বেশি লোকজন নেই ভেতরে। ইরফান এগিয়ে গিয়ে লাবণ্যর জন্য চেয়ার টেনে নিয়ে নিজে বসে পড়লো লাবণ্যর মুখোমুখি চেয়ারটায়। মেয়েটার একদম স্বস্তি পাচ্ছে না, তা তার চেহারায় স্পষ্ট প্রকাশ পাচ্ছে। বসে কেমন হাঁসফাঁস করছে। ইরফান এক দৃষ্টে চেয়ে দেখছে অস্বস্তি লাবণ্যর অল্প ঘেমে ওঠা মুখটা। মেয়েটা সুন্দরী, বেশ ফর্সা চেহারা, নাক মুখ বেশ মানানো গঠনের। বিশেষ করে ইরফানের নজর কাড়ছে লাবণ্যর গম্ভীর মুখের এলোমেলো অপ্রস্তুত দৃষ্টি। মেয়েটা বোধহয় জানে না নারীর আড়ষ্ঠ চোরা চাহনি কিছু পুরুষকে কতটা মারাত্মকভাবে ঘায়েল করে। লাবণ্যর দিকে অপলক তাকিয়ে থেকেই এক ওয়েটারকে ডাকলো ইরফান। ভাই, এসিটা অন করো তো, এপাশের ম্যাডাম ঘেমে যাচ্ছেন। লাবণ্য চকিতে তাকায় ইরফানের এমন একটা কথায়, আবার সঙ্গে সঙ্গে আড়ষ্ট নজর নামিয়ে নেয় নিচের দিকে। তা দেখে মুচকি হাসলো ইরফান। কিছুক্ষণ ওভাবেই লাবণ্যর দিকে তাকিয়ে থেকে মেনু কার্ডটা এগিয়ে দিয়ে বলল, কি খাবে? নাও, চুজ করো। ইরফানের ঠোঁটের কোণে মিটি মিটি হাসি। লাবণ্য তাকাতেই তার চোখে বিঁধল। অপরিকল্পিতভাবে হুট করে মস্তিষ্কের স্মৃতিতে ফারজাদের কঠিন মুখটা ভেসে উঠল। দ্রুত চোখ নামিয়ে নেয় লাবণ্য। কি হচ্ছে তার সাথে? আবার তাকালো ইরফানের দিকে। এবার ইরফান ভ্রু নাচায়। লাবণ্য ঠোঁটে ঠোঁট চেপে ধরে চোরের মতো নজর লুকিয়ে মেনু দেখতে থাকে ব্যস্ত ভঙ্গিতে। ইরফান চেয়ে আছে লাবণ্যর দিকে। হঠাৎই জিজ্ঞেস করলো, আমায় আর কখনো দেখোনি সেদিনের আগে? লাবণ্য বলল, না, কেন? তোমার বাড়িতে হুট করে বিয়ের প্রস্তাব নিয়ে গেলাম কেন? লাবণ্য ভ্রু কুচকায়। আগে থেকে চিনতেন আমায়? ঠিক চিনতাম না, দেখেছি বেশ কয়েকবার ভার্সিটিতে যাওয়া আসার সময়। লাবণ্যকে বেশ অপ্রস্তুত দেখালো। ইরফান তা দেখে লাবণ্যকে তাড়া দিল। নাও, কিছু অর্ডার করো, দুপুর হয়ে আসছে, লাঞ্চটা করেই নিই, কি বলো? এখান থেকে আমায় আবার অফিসে যেতে হবে। লাবণ্য ইরফানের দিকে মেনু কার্ড এগিয়ে দিয়ে বলল, আপনি কিছু অর্ডার করুন, তাড়াতাড়ি চলবে। আমি বিশেষ কিছু চোখে পড়ছে না। ইরফান মেনু কার্ডটা নিয়ে হাতে নাড়তে নাড়তে বলল, ভেরি ব্যাড লাবণ্য, কেন নিয়ে এসেছি তোমাকে এখানে? একে অন্যকে জানার জন্য তো নাকি? এই যে আমি বললাম অফিসে যাব, তুমি জিজ্ঞেস তো করলে না কোথায় জব করি আমি। লাবণ্যকে কথা বলানোর জন্য এসব বলছে ইরফান, তা বুঝলো লাবণ্য। সে একটু অবাকও হলো মনে মনে। জিজ্ঞেস করলো, কোথায় জব করেন? স্কয়ার ফার্মা, কুমিল্লা ডিপো। গম্ভীর স্বরে বলল কথাটা ইরফান। ওয়েটারকে ডেকে 2 প্লেট ফ্রাইড রাইস সহ 2টো সফট ড্রিঙ্কস অর্ডার করলো। লাবণ্যর দিকে শান্ত নজরে মনোযোগ সহকারে তাকালো ইরফান। অদ্ভুত স্বরে জিজ্ঞেস করলো, তোমার মত আছে বিয়েতে? লাবণ্য এবার পূর্ণ দৃষ্টি মেলে তাকায় ইরফানের দিকে। কয়েক মুহূর্ত কেটে গেল, চোখ সরিয়ে আস্তে করে বলল, না, করিনি তো। তোমার মুখে হ্যাঁও তো শোনা হয়নি। লাবণ্য ঠোঁট চেপে ধরে একটা ঢোক গিলল। কিছু সময় তাকিয়ে রইল টেবিলের দিকে। চোখের সামনে ভেসে ওঠে ফরজাদের মুখটা। বুকে সূক্ষ্ম ব্যথারা নড়ে চড়ে ওঠে। সঙ্গে সঙ্গে আবার মনে পড়ে যায় ফরজাদের নির্দয় কঠোর মুখটা। অথচ তৎক্ষণাৎ পরিস্থিতি, ফরজাদের আচরণ, নিজের অবস্থান সব যেন বুকে জমে থাকা অনুভূতির বিরুদ্ধে প্রতিবাদমূলক এক আন্দোলন করে উঠল। সঙ্গে সঙ্গে নিজের অজান্তেই মাথা দুলায় লাবণ্য। মুখে অস্পষ্ট উচ্চারণ করে, ইরফান লাবণ্যর হাব ভাব দেখে হাসল সামান্য। জিজ্ঞেস করলো, প্রেম কয়টা করেছো? ভাবনা ভঙ্গ হয় লাবণ্যর। তড়াক করে চোখ মেলে তাকায় ইরফানের হাসি মুখটার দিকে। লোকটা বেজায় ঠোঁটকাটা আর খোলামেলা মানুষ। ফোনে যেমন কথা শুনেছিল, বাস্তবে তার চেয়েও বেশি আন্তরিক আর ফ্রি মাইন্ডেড। হুট করে নয়তো এত সহজ ভঙ্গিতে হবু বউকে এমন প্রশ্ন করা যায় নাকি? লাবণ্য দৃঢ়ভাবে মাথা দোলায়।
ইরফান সায় দিল। আমি বিশ্বাস করি। তোমার মতো মেয়ের দ্বারা আর যাই হোক বয়ফ্রেন্ড পালা সম্ভব না। তবে প্রেমে হয়তো দু একটা পড়েছিলে, তাই না? ও সকলেই পড়ে, না পড়লেই বরং ব্যাপারটা অ্যাবনর্মাল। আমাকেই দেখো না, লাইফে বেহিসেব প্রেম করে বিয়ে সেই একটা আরেকজনকেই করতে হচ্ছে, তাও আবার যার সাথে কোনোদিন প্রেমই হয়নি। এজন্যই বলে কপালের নাম গোপাল। লাবণ্য বিস্মিত হতভম্ব হয়ে খানিক হাঁ করে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। সে বেহিসেব প্রেম করেছে, সেটা আবার অকপটে স্বীকার করছে লোকটা। আর বিয়ে একজনকে করছে বলে আফসোসও আছে নাকি লোকটার? সব প্রশ্নকে মনে বিস্ময় আকারে চাপিয়ে কেবল জিজ্ঞেস করলো, আমার মতো মানে আমি কেমন? ইরফান বিনিময়ে হাসলো। পকেট হাতড়ে খুব মূল্যবান একটা জিনিস বের করেছে এমন ভঙ্গিতে একটা সিগারেট বের করে ঠোঁটের ভাঁজে রেখে বলল, বলছি। লাবণ্য এবার বাকরুদ্ধ, তার ভাষা হারিয়ে গেছে। এই লোকের মাথায় গন্ডগোল আছে নাকি? লাবণ্যর সামনে বসে এভাবে নির্দ্বিধায় সিগারেট জ্বালাচ্ছে। ইরফান জ্বলন্ত সিগারেটটা আঙুলে চেপে বলল, দেখো, আমি ভালো, এর চেয়ে বড় সত্যি আর নেই। তবে তার মাঝে একটু মানে বলতে পারো খুব অল্প পরিমাণে খারাপ গুণ আছে। সেটাও তোমার আগেই জানা উচিত, যাতে বিয়ের পরে খিস্তি না করতে পারো। লাবণ্য মনে মনে বলে, এখনো তো বিয়ে ভেঙে দিতে পারি, লোকটা কি বুঝছে না? লাবণ্য ভ্রু কুঁচকেই আছে। ওভাবেই আবার জিজ্ঞেস করলো, বলুন এবার, আমার মতো মানে কি? মানে আমি কেমন? ইরফান একটু টেবিলে ঝুঁকে লাবণ্যর দিকে মুখ এগিয়ে বসলো। ধীর কণ্ঠে বলল, শান্ত, বুদ্ধিমতী, লজ্জাবতী, প্রবল আত্মসম্মান বোধে ভরপুর, লক্ষ্মীবতী, আর সবশেষে আমার আদরিনী। প্রেম তো অস্থায়ী, অনিশ্চিত এক সম্পর্ক। এমন মেয়েদের সাথে প্রেম নয়, গোটা জীবন সাজাতে হয়। তোমাদের সাথে ফ্লার্ট করা যায় না, খারাপ স্পর্শ করা যায় না, তোমাদেরকে ছেড়ে দেওয়া যায় না, বরং নিজের ঘরের লক্ষ্মী হিসেবে সাজিয়ে রাখতে হয়, নিজের আদরিনী হিসেবে পাশে রেখে দিতে হয়। এদের যত্নে প্রতিপালিত হয়ে পুরুষের একটু জীবনকে ধন্য করতে হয়। জানি একটু কাব্যিক হয়ে গেছে কথাগুলো, তবে খুব সাজিয়ে মন মাতানোর মতো কথা বলতে পারিনি, রাইট? কি আর করব, যখন গোমরামুখ হবু বউকে পটাতে হয় আর কি। রাতভর মুখস্থ করে এসেছি স্ক্রিপ্টটা, এতে কাজ না হলে খাটুনিটা জলেই যাবে। এবার বলো, প্রেমে পড়েছ আমার? লাবণ্য অস্বস্তিহীনের ন্যায় চেয়ে আছে ইরফানের দিকে। সে বা খাড়া, কিং কর্তব্য বিমূঢ়। লোকটা আজব তো সহজ শব্দ, লোকটা অদ্ভুত ধরনের। তারপর লাবণ্যর মাথায় আসে না পরিস্থিতিটাকে বর্ণনা করার ভাষা। সে কেবলই হারিয়ে যেতে চাইছে এখান থেকে। বসে থাকতে অস্বস্তি বোধ হচ্ছে, খুব অদ্ভুত লাগছে সবকিছু। আস্তে করে কেবল বলল, লক্ষ্মীবতী, সেটা আবার কি? ফারজাদ ব্যালকনিতে দাঁড়িয়ে একদৃষ্টে তাকিয়ে আছে মহানগর সড়কের ব্যস্ত পরিবেশের দিকে। মন বলছে, এখন এক কাপ কফি, চা কিংবা কোনো সফট ড্রিঙ্কস হাতে থাকলে খুব ভালো হতো। কিন্তু উঠে গিয়ে মোটেই কফি বা চা বানাতে ইচ্ছে করছে না। আধ খাওয়া একটা স্পিডের ক্যান পড়ে আছে ছোট্ট টেবিলটার উপর, সেটাও হেঁটে গিয়ে আনতে ইচ্ছে করছে না। শরীর ও মন থেমে আছে যেন। আজ ঠান্ডা তুলনামূলক কম। এই বিকেলে ঠান্ডা পানিতে গোসল করেছে সে। কয়েকদিন মাঝে ট্রেনিং শুরুর, অথচ সেদিকে মন দিতে পারছে না সে পুরোপুরি। সবকিছুই কেমন অসহ্য ঠেকছে। অলস পায়ে এসে বিছানার উপর থেকে ফোনটা নিয়ে দ্বিধাগ্রস্ত হাতে নাম্বার ডায়াল করলো। কল রিসিভ করতেই ফারজাদ বলল, কি খবর ওদিকের? আজাদ সাহেব উঠলেন। কি আর খবর,